আম্মু, ও আম্মু, কই তুমি? তুমি আমাকে আজকে ডাকোনি কেন সকালে? বিয়ে করে বউ আন, তাহলে তোর বউ ডেকে দেবে। আমরা আর পারবো না। আমি আসি। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আর আমি প্রিয়াঙ্কা। আমাদের গল্পগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি সম্পূর্ণ শুনবেন। আমি জীবন, মাস্টার্স শেষ করে চাকরি করছি। মাত্র 2 মাস হলো। আজ আমার বিয়ে। বিয়ে করার কোনো ইচ্ছাই নেই, কিন্তু আব্বু আম্মু আর পিচ্চি বোনের প্যারায় প্যারিত হয়ে বিয়ে করতে হচ্ছে। এই তো গত পরশুদিনের ঘটনা। সকালে ঘুম ভাঙার পর ঘড়ির দিকে তাকিয়ে দেখি 11টা বেজে গেছে। মেজাজ তো সেই লেভেলে গরম হয়ে গেল। অনেক কাঠখড়ি পুড়িয়ে একটা ভালো চাকরি জোগাড় করেছি। মাত্র হলো জয়েন করার। তাতেই যদি অফিস কামাই করি তাহলে কি আমাকে চাকরিতে রাখবে? আল্লাহ উঠাইল আমারে। আর পিচ্চি ফাজিল বোনটাও ডাকেনি আমাকে। ধুর। এই জান্নাত আমার বোনের নাম। ইন্টার পরীক্ষা দিবে এবার, কিন্তু 1 নাম্বারের ফাঁকিবাজ। ক্লাস করে না, তাই বাসায় থাকে। কোথায় তুই পেতনি? সাথে সাথে হাজির। কিছু না বলেই চুল ছিঁড়তে থাকলো। আমি ওকে ঝাড়ি মারার জন্য ডাকলাম, কিন্তু এখন ওরই রাগ ভাঙাতে হবে। এই পেতনি, করছিসটা কি? আমার চুলগুলি কি রাখবি নাকি সব ছিঁড়ে ফেলবি? কি বললি শয়তান ছেলে? আজকে আমি তোর সব চুল ছিঁড়বো। রেগে গেলে তুই করে বলবে। ও সরি আমার বড় আপু, এবার ছাড়ো প্লিজ, খুব ব্যথা পাচ্ছি। আরো বলবি আমাকে পেতনি? না, তুমি তো আমার পরি আপু। জানো আপু, তোমার জন্য ভাবি আনতেছি। মন ভালো করার জন্য মিথ্যা বললাম। কি সত্যি? হুম। ইয়াহু, আমি ভাবে পাবো। আম্মা! তার আগেই মুখ চেপে ধরেছি। যদি আম্মুকে বলে তো আজই বিয়ে দিয়ে দিবে। প্লিজ আম্মুকে এখন বলিস না। এখন না বললে তোর জন্য গিফট আনবো। সত্যি তো? হুম। ওর সাথে কথা বাদ দিয়ে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে গিয়ে বসলাম। আম্মু, ও আম্মু, কই তুমি? কি হলো? এভাবে গরুর মতো চিল্লাচ্ছিস কেন? তুমি আমাকে আজকে ডাকোনি কেন সকালে? বিয়ে করে বউ আন, তাহলে তোর বউ ডেকে দেবে। আমরা আর পারবো না। আম্মু কি শুরু করলে এসব? কিছু খেতে দাও। খাবার নাই। মানে? রান্না হয়নি। তোর বউ আন, তাহলে তাড়াতাড়ি রান্না হবে। আমি কিছু না বলে চুপচাপ থাকলাম। আম্মু আরও কিছু মূল্যবান বক্তব্য দিয়ে চলে গেলেন। তারপর জান্নাতকে বললাম, এই আপুরে, ও আমার সোনা আপু, প্লিজ কোনো খাবার আন রে, পেটে ইঁদুর দৌড়াচ্ছে। আচ্ছা ওয়েট। আম্মু, ও আম্মু, তোমার ছেলে বিয়ে করবে এখনই আমাকে বললো। কি বললি পেতনি? তারা গিয়ে চুল টেনে দিলাম দৌড়। একদম বাসার বাইরে চলে আসলাম, কারণ বাসায় থাকলে আমার চুল আস্ত থাকতো না। সারাদিন ঘোরাঘুরির পর একেবারে রাতে বাসায় আসলাম। কলিং বেল বাজার সাথে সাথেই আম্মু বেশ খুশি মনে দরজা খুলে দিল। বাসায় প্রবেশ করার পর, এই যে আমার গুণধর ছেলে, কালকে অফিসে গিয়ে 3 দিনের ছুটি নেবেন। কেন? তোমার নানুর বাসা যাব। ওকে। আমার নানুর বাসা গ্রামে, তাই আমি যেতে খুব ভালোবাসি। তাই হ্যাঁ বলে দিলাম। কিন্তু এরা যে আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে সেটা মাত্র জানলাম গাড়িতে বসে জান্নাতের কাছ থেকে। মেয়ের নাম নাকি দেখতে কেমন জানি না। আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিয়েই হয়ে গেল। বাসায় চলে আসলাম, আর মনের মাঝে হাজারো চিন্তা ঘুরতে থাকলো। বউ আমার কেমন হবে? সে কি আমাকে মেনে নেবে? আরে ধুর, আমি তোকে মেনে নেব না। বাসায় ছাদের উপর দাঁড়িয়ে ভাবছিলাম, তখন ছোট প্যারা বোন এসে কান টানতে টানতে নিয়ে যাচ্ছে। রুমে বউ রেখে এখানে দাঁড়িয়ে থাকা? হুম। হুম, তুই কি একটু শান্তি দিবি না আমাকে? চুপ, বক বক করবি না। ধুর, এমনভাবে বলছে যেন আমার বড় বোন। অবশেষে বন্ধু বান্ধব প্যারা সবার জোরাজুরিতে রুমের মধ্যে প্রবেশ করলাম।
দরজা লক করে দিল বাহির থেকেই। আমি ভিতরেও লক করলাম। করার পর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনাকে আমার কিছু বলার ছিল। উঠে এসে ঠাস। কি বলবি তুই? হ্যাঁ বলবি সরি, আপনাকে আমি বিয়ে করতে চাইনি, ব্লা ব্লা। একটা কথা ভালো করে শুনে রাখ, তোকে বিয়ে করেছে আব্বু আম্মুর জন্য, তাই স্বামীর অধিকার ফলাতে আসবি না। বাপরে বাপ, কি চটটাই না মারলো। আমি ভাবি একটা, কিন্তু হয়ে যাচ্ছে উল্টোটা। তোর আরে বাহ, ভালোই তো। মনে মনে তো এরকমই বউ চেয়েছিলাম, দেখতে সুন্দর, মায়াবী চোখে কি মায়া, যে গোধূলি আবির মাখা। কি রে, মনে মনে কি ভাবছিস? কই কিছু না তো। ভালো, এখন আমি ঘুমাবো। কিন্তু আজকে তো আমাদের বাসর রাত, তাই না? তো কি করবি? দেখ, আমি কিন্তু তোকে আগেই বলেছি যে স্বামীর অধিকার ফলাতে আসবি না। কিন্তু তা তো হতে দিচ্ছি না। আজকে যেহেতু বাসর রাত, তাই বাসর তো করবই আমি। আমি আস্তে আস্তে ওর দিকে এগিয়ে যাচ্ছি, আর ও পেছনে যেতে থাকলো। দেখ, ভালো হচ্ছে না কিন্তু। সেটা জানি না। আমি কিন্তু চিল্লাবো। আমাদের ছাদের উপর জিন আছে। না না, চিল্লাবো না, কিন্তু প্লিজ আমার কাছে আসবেন না। তবুও যাচ্ছি। একসময় লিমা দেওয়ালের সাথে ধাক্কা খেলো, আর আমি ওকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। ধরে ওকে যখনই কিস করতে যাব, ঠিক তখনই ঠাস। কি ভেবেছিসটা কি? হ্যাঁ, এতক্ষণ ভালোই ভালোই বলেছিলাম, শুনলি না তো? আমাকে ধাক্কা দিয়ে বাথরুমে গিয়ে পোশাক চেঞ্জ করলো। আমি তো দেখে ডাবল ক্রাশ খাচ্ছি। ভাবতেই পারছি না যে আমার অমতে বিয়ে হলো, কিন্তু তবুও মনের মতো বউ পেলাম। বাহ, আম্মু আর ছোট বোনটাকে ধন্যবাদ দিতেই হয়। লিমার ভাবনায় ডুবে গেছি, কিন্তু হঠাৎ খাট থেকে পড়ে গেলাম। আহ! লিমা মিটিমিটি হাসছে। বুঝতে বাকি নেই ও এই কাজ করেছে। এসব কি করছো? হ্যাঁ, পিচ্চি একটা মেয়ে হয়ে তোমার বড় একজন ছেলের গায়ে হাত তুলছো, লজ্জা করে না? ওই, একদম পিচ্ছি বলবেন না। আমি মাস্টার শেষ করেছি। ওরে বাস, তাহলে তো আমার সমবয়সী, কিন্তু মেয়ে তো দেখতে পিচ্চির মতো। পিচ্চি তো মনে হবেই, খাটো ট্যাবলেট কোথাকার। আস্তে আস্তে বললাম। কি বললেন আপনি? আমি ট্যাবলেট? আরে ধুর, তুমি কেন ট্যাবলেট হতে যাবে? তুমি তো আমার মিষ্টি বউ। এসব পাম মারা বন্ধ কর। পাম মারলাম কখন? আমার দিকে একটা বালিশ ছুঁড়ে। এই নে বালিশ, আর সোফায় গিয়ে ঘুমাবি। মানে আমার রুম, বিছানা আমার, সবই আমার। একদিনে এসেই সব দখল? তোর হাতের বালিশটা দে। কেন? ওটাও এখন আমার দখলে আসবে যদি আরেকবার তর্ক করিস। কি জ্বালায় পড়লাম রে বাবা। এমনি অমতে বিয়ে, তার উপর প্যারা। কি করব? ঘুমিয়ে পড়ো জীবন, তোরও একদিন সময় আসবে। জাস্ট অপেক্ষা কর। ঘুমানোর চেষ্টা করতেছি, কিন্তু পারছি না। শুধু মনে মনে ভাবছি, যখন লিমাকে খুব কাছে থেকে দেখলাম তখন কি মায়াবী মনে হয়েছিল, কিন্তু ওর কাজ পুরোটাই উল্টো। কিন্তু এত মায়াবী একটা মেয়ের সাথে বিয়ে হবে আমার, ভাবতেই অবাক লাগছে। কিন্তু মন ভেঙে গুঁড়ো গুঁড়ো হচ্ছে তখনই, যখন ভাবছি বউ তো হেব্বি রাগী। যাই হোক, কষ্ট করে হলেও মেনে নিতে হবে। সকালে ঘুম ভাঙার পর দেখছি লিমা বিছানায় নেই। কোথায় গেল? বাথরুমেও নাই। তখনই দরজা খুলে রুমে প্রবেশ করলো মিস্টার রাগী। এত সকাল সকাল কোথায় গিয়েছিলে? আমি তো চিন্তায় পড়ে গেছিলাম। আমার জন্য অত চিন্তা করতে হবে না, মা তোকে ডাকতেছে। আচ্ছা, আমি তো তোমার স্বামী, কিন্তু তুমি আমাকে তুই করে বলতেছো। অ্যাটলিস্ট তুমি না বলে আপনি করেও তো বলতে পারো। আচ্ছা ঠিক আছে, এখন যান। ফ্রেশ হয়ে লিমাকে সাথে নিয়ে নিচে গেলাম। জান্নাত কি যেন হাতে নিয়ে দেখতেছে। কিরে জান্নাত, কি দেখতেছিস ওইভাবে? আমার বিয়ের কার্ড। ওয়াও, সত্যি বলছিস? হুম। ইয়াহু, অন্তত তোর হাত থেকে মনে হয় বেঁচে গেলাম। ভাইয়া, আমি কি সত্যি তোমাকে চালাই? আরে কি বলিস এসব? আর কাঁদছিস কেন? আমি তো মজা করলাম। আমি বুঝেছি ভাইয়া, আমার বিয়ে হলে তুমিই খুশি হবে। আর এগুলো কি জানো? এগুলো তোমার হানিমুনে যাওয়ার প্লেনের টিকিট। তোর অফিস থেকে সকালে দিয়ে গেছে। আমার মুখের উপর টিকিটগুলো ছুঁড়ে ফেলে দিয়ে দৌড়ে রুমের দরজা দুম করে লাগিয়ে দিল। এটা ঠিক করলি না, যা ওকে নিয়ে আয়। যাই, এখন বোনের রাগ ভাঙাই।
জান্নাতের রুমের দরজা খোলাই আছে। আস্তে আস্তে দরজা ঠেলে ঢুকলাম। দেখি আমার বোন গাল ফুলিয়ে বসে আছে। আমাকে দেখে একটু নড়ে চড়ে বসলো। তুই কেন আমার রুমে? বের হ, বের হ বলছি। আরে পাগলি, রাগ করছিস কেন? আমি তো তোর সাথে মজা করি। আচ্ছা শোন, আমরা মানে তোর ভাবি আর আমি যখন হানিমুন থেকে ফিরে আসব, তখন তোর জন্য এতগুলো টেডি নিয়ে আসবো। সত্যি তো? হুম, সত্যি সত্যি। এবার চল সবাই মিলে একসাথে খেয়ে নেই। সবাই মিলে খাচ্ছি, লিমার সামনেই বসলাম, খাচ্ছি আর মাঝে মাঝে পায়ে সুরসুরি দিচ্ছি আর মনে মনে হাসছি। যদি লিমার লুকটা এই সময় ক্যামেরা বন্দি করতে পারতাম, নিজেকে ধন্য মনে হতো, বাট সেটা পারবো না। তখনই আব্বু বলল, জীবন, আব্বু। আচ্ছা তুমি কি বৌমাকে তার পরিবার বা তার সম্পর্কে কিছু জিজ্ঞেস করেছো? কই না তো, কে? ও হচ্ছে তোমার অফিসের মালিকের মেয়ে। আমি হতবাক। এই তো সেই মেয়ে যে কিনা ঢং করে প্রতিদিনই অফিসে আসতো। কি বিশ্রী পোশাক পরে, সিসি। শেষ পর্যন্ত একটা ঢুঙ্গির সাথে বিয়ে হলো। ও তাই তো বলি, অফিস থেকে প্লেনের টিকিট কেন দিয়ে যাবে যে খবিশ মালিক। লিমাকে রাগানোর জন্য বললাম, আব্বুও রেগে গেছে। তাই তাড়াতাড়ি খেয়ে রুমে এসে কাপড় গোছাতে লাগলাম, কারণ আজকে তো লিমাদের বাসায় যেতে হবে। ওদের খাওয়ার ব্যবস্থা অন্য কোথাও করেছে আব্বু। আমি ওইসব বিষয়ের উপর ইন্টারেস্টিং নই। তখনই লিমার আগমন। দুম করে দরজা লাগিয়ে কোমরে শাড়ি বাঁধতেছে। আমার তো হার্ট বের হয়ে আসতেছে। কোনো কথা বলে কিল ঘুষি মারতে থাকলো। আমি লিমাকে ধরে, আরে আজব তো, মেরে ফেলবে নাকি? তোকে মেরেই ফেলবো। আমি করেছিটা কি শুনি? এখন ন্যাকামি হচ্ছে তাই না? এই তো সাহস কম না, তুই আবার আমাকে টাচ করেছিস। তারপর দুটো চকলেট দিয়ে গেল, ঠাস ঠাস করে খেলাম। কি আজব, মার খাওয়ার জন্য ওকে ধরলাম, আবার উল্টো বুঝে আরো খাইলাম। লিমা বেলকনিতে গিয়ে আছে, হালকা বাতাসে ওর চুলগুলো উঠতেছে। ইচ্ছে করছে আলতো করে চুলে হাত বুলিয়ে দেই, কপালে আলতো চুমু দিয়ে বলি ভালোবাসি, কিন্তু সেটা পারছি না, কারণ ও তো এখন আমাকে সহ্যই করতে পারছে না। এক কাজ করি, কফি তো শেয়ার করা যায়। তাই জান্নাতকে কিছু ঘুষ দিয়ে দুটো কফি বানিয়ে নিলাম। আসলে জান্নাত অকর্মার ঢেকি হলেও কফিটা কিন্তু দারুণ বানায়। আমি কফি নিয়ে লিমার পাশে দাঁড়ালাম, কফির মগটা এগিয়ে দিলাম। ও হাতে নিল, নেওয়ার পর চুমুক দিতেই, ওয়াক্থু, এসব কফি খাস তোরা? ছি ছি, ছোট লোক কোথাকার। এই বলে ও আমার দিকে কফির মগ ছুঁড়ে মারে। আমি হাত দিয়ে আটকাই, যার ফলে গরম কফি হাতে পড়ে আর সামান্য ফোসকা পড়ে যায়। কফির মগটা ফ্লোরে পড়ে যাওয়ার ফলে শব্দ হয়। তখন দেখি জান্নাত দরজায় নক করতেছে। তাই কোনো উপায় না পেয়ে আমার কফির মগটা লিমার হাতে দিলাম আর অনেক রিকোয়েস্ট করলাম অন্তত হাতে যেন ধরে থাকে। কি হলো ভাইয়া, তোমার রুমে কিসের শব্দ? আসলে আমার হাতে থেকে কফির মগটা পড়ে যায় আর হাতে কিছুটা ফোসকা পড়ে গেছে। কি দেখি কই? আমার হাত দেখে জান্নাত কেঁদে ফেলে, কারণ ভালোভাবেই বড় বড় মাফের ফোসকা পড়ছে, খুব জ্বলছে। এই তোর সামান্য? আর ভাবি কোথায়? ভাবি, ভাবি। ওকে ডাকার কি দরকার? আচ্ছা তুই আমাকে এখানে কিছু ওষুধ লাগিয়ে দে। লিমা জান্নাতের ডাকে এসে পড়েছে আর এমন ভাব শুরু করলো যাতে উনি একেবারে আমার সুইট বউ। স্বামীর কোনো কষ্ট দেখলে উনি ঠিক থাকতে পারে না। যাই হোক, অভিনয় হলেও তো একটু সেবা যত্ন পেলাম, তাতেই হবে। জান্নাত রুম থেকে চলে যাওয়ার পর শুয়ে আছি আর লিমা ওর কাপড় গোছাচ্ছে। ওদের বাসায় যাবে কিছুক্ষণ পর, কিন্তু আমি তো যেতে পারবো না। পোড়া হাত নিয়ে ওখানে গেলে সমস্যা হবে, কারণ ডান হাত পুড়ে গেছে, কিছু খেতে পারবো না। লিমার কাপড় গোছানো শেষ হলে ও বাথরুমে যায় ফ্রেশ হতে। তখন আম্মু রুমের দরজায় এসে ডাকে। দরজা খোলার পর রেডিও সেন্টারের মতো বকবক শুরু। আমিও চুপ হয়ে আছি। আমি জানি কিছুক্ষণ পর নিজে থেকেই স্টপ হয়ে যাবে। আম্মু থামার পর আম্মু পানি এনে দেই। তার মানে তোকে এতক্ষণ ধরে যা বুঝালাম কিচ্ছু মাথায় ঢোকেনি? না মানে হ্যাঁ, ঢুকেছে তো। ও আচ্ছা, শয়তান, দাঁড়া। পিঠে কয়েকটা কিল ঘুষি মেরে খাওয়ার জন্য ডাকলো। খাওয়ার টেবিলে গেলাম। কিছুক্ষণ পর জান্নাত লিমাকে নিয়ে আসলো, কিন্তু আমি তো খেতে পারবো না। আচ্ছা ভাইয়া, তুমি তো খেতে পারবা না। তুই আছিস না, আমাকে খাইয়ে দিবি।
আমি পারবো না। এখন তো আমার একটা কিউট ভাবি আছে, সেই ভাবিটাই তোকে খাইয়ে দিবে। লিমা জান্নাতের এইরকম কথা শুনে লজ্জায় রেগে গাল মুখ লাল করে ফেলেছে। আমার অবস্থা যে করবে আল্লাহই জানে। জান্নাতের অনেক জোরাজোরিতে খাইয়ে দিতে রাজি হলো। আমারও বেশ লজ্জাবোধ হচ্ছে, কারণ নতুন বউয়ের হাতে আম্মু আর বোনের সামনে খাচ্ছি। অবশ্য খুশিও লাগতেছে। ও আপনাদের সাথে কথা বলতে গিয়ে আঙুলে কামড় দিয়ে ফেলেছি। সরি, আসলে খেয়াল করি নাই। লিমা রাগী লোক নিয়ে তাকালো। সামনে আম্মু আছে, তাই ছোট্ট করে বলল, ঠিক আছে। জান্নাত দেখি মুচকে মুচকে হাসতেছে। কিরে হাসিস কেন? না, এমনি। ভালো। আচ্ছা জীবন, তুই কি যাবি লিমার সাথে? এই অবস্থায় কিভাবে যাব? তুমি একটু ম্যানেজ করো আম্মু। আচ্ছা দেখছি, কিন্তু যদি ওরা না মানে? তাহলে যাব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। খাওয়া দাওয়া সেরে রুমে আসলাম। লিমার এখনো খাওয়া হয়নি, কারণ ও আমাকে খাইয়ে এখন খাচ্ছে। আমার যেসব যাবতীয় জিনিস দরকার সেগুলো গুছিয়ে রাখলাম। আমি জানি আমাকে যেতেই হবে লিমাদের বাসায়। বিছানায় শুয়ে আছি, লিমা আসলো। এসে আমার টি শার্টের কলার ধরে। বল হারামজাদা, আমাকে তখন তুই ইচ্ছে করে কামড় দিয়েছিস। কি? আমি তো মাংস ভেবে কামড় দিয়েছিলাম। ও আচ্ছা, মাংস তাই না? আচ্ছা একটু নিচু হও তো। কেন? যেটা বললাম সেটা করো না। আহ! লিমা মুখ চেপে ধরে। চুপ, একদম চিল্লাবি তো গলায় কামড় দিয়ে সব রক্ত চুষে খাবো। ওই হা করে কি দেখছিস? মুখ বন্ধ কর। জান্নাত বাইরে থেকে বলল লিমাদের বাসা থেকে লোক আসছে, খাওয়া শেষ করে এখানে আসছে নিয়ে যাওয়ার জন্য। কোনো এক হোস্টেলে আয়োজন করেছিল আব্বু। লিমা তো শুনে লাফাতে লাফাতে দৌড়। ওনাদের কথা আমাকে এখান থেকে না নিয়ে যাবে না ওরা। বাধ্য হয়ে গেলাম। গাড়ি চলতেছে আপন গতিতে, আর আমি আমার বউয়ের ভাবনায় মগ্ন। মেয়েটা দেখতে একটা পিচ্চির মতো, সবার সাথে কি সুন্দর করে কথা বলে, কিন্তু আমার কাছে খিটখিটে মেজাজ নিয়ে আসে। বুঝতে পারি না, আচ্ছা ওর কি বয়ফ্রেন্ড ছিল যার কারণে আমাকে দেখতে পারে না? ওকে তো জিজ্ঞাসা করা হয়নি, আজকে জিজ্ঞাসা করব। আছেই তো। লিমাদের বাসায় পৌঁছানোর পর শ্বশুর মশাই দেখে তো খুব খুশি। সালাম দিলাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আরে ইয়াং ম্যান, স্যার কেন? বাবা বলো, বাবা। আসলে খুবই মিশুক, কিন্তু কাজে সামান্য ভুল হলে ওনার মেজাজ ঠিক থাকে না। উনি নিজেই আমার ইন্টারভিউ নিয়েছিলেন চাকরিতে জয়েন করার সময়। সেই তখন থেকেই ইয়াং ম্যান বলে ডাকে। না মানে স্যার, সরি বাবা। গুড। তোমার হাতে কি হলো? না মানে গরম কফি পরে সামান্য একটু ফোসকা পড়েছে আর কি। খুব খারাপ। এত কেয়ারলেস হলে চলবে? আমার মেয়েকে সামলাবে কি করে? যে ডাইনি একটা মেয়ে আমার ঘাড়ে ঝুলিয়ে দিছেন, আবার আদিক্ষেতা। দেখরে বাঁচিই না। আপনার মেয়ে তো আমাকে দেখে, আর আমি কি দেখবো ওকে? দেখতে হবে না মেয়েটা কার। দূর, দাঁত খেলান ভালো করে। আপনি যেমন খবিস, আপনার মেয়েও একটা খাটাস। হে ইয়াং ম্যান, সরি জামাই, তুমি কি কিছু বললে? আরে না, কই। 5 থেকে 6 বছর হবে একটা ছোট মেয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরে দুলাভাই বলল, ছোট আপু তুমি কি লিমার ছোট বোন? কেন আপনি জানেন না বুঝি? হ্যাঁ জানি তো, তোমার নাম কি? আমার নাম লামিয়া আক্তার জুই, সবাই আমাকে জুই বলে ডাকে। বাহ, সুন্দর নাম তো। তোমার আপু কোথায়? আপু তো রুমে আছে, আসুন নিয়ে যাই। জুই ওর ছোট হাত দিয়ে আমার একটা আঙ্গুল ধরে উপরে নিয়ে গেল। ওইখানে ওর বান্ধবীরা মিলে গল্প করছিল। আমাকে দেখে তো লিমা রেগে আগুন। ওয়াও লিমা, তোর হাজবেন্ড তো খুবই কিউট রে। আর তুই ওনাকে গালাগাল দিচ্ছিস? একটু পরিচয় করিয়ে দে না রে। তোদের ইচ্ছা হলে নিজেরাই পরিচিত হ, আমার এত ঢং ভালো লাগে না। এরপর সবাই এক এক করে পরিচয় দিচ্ছে আর হ্যান্ডশেক করতেছে, আর অন্যদিকে লিমার মনে হয় জ্বলতেছে। আমিও বেশ মজাই পাচ্ছি লিমাকে রাগাতে। থামবি তোরা? বের হ বলছি, রুম থেকে বের হ। ওর বান্ধবীরা সবাই চলে গেল, আমি সোফায় বসে বসে হাসছিলাম। ওই তুই আবার বেহায়ের মতো হাসছিস কেন? ছি আপু, এসব কেউ বলে? দেখো না দুলাভাই কত কিউট, তুমি না থাকলে তো আমি লাইন মারতাম। এই বলে জুই আমার কোলে এসে বসলো। তারপর খোঁচা খোঁচা দাড়িগুলো ধরার চেষ্টা করতেছে, কিন্তু পারতেছে না। পিচ্চি মেয়ে, তোর যে কয়টা দাঁত গজিয়েছে সেগুলো ভেঙে দিব আজ। ছোট মুখে বড় কথা। জুইকে যখনই মারতে যাবে তখনই আমি ওকে বাঁচিয়ে নেই। আচ্ছা লিমা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই, সামান্য কিছু প্রশ্ন। হাউ ফানি, আমার কাছে প্রশ্ন? ওকে বল বল, তাড়াতাড়ি বল। আমার সাথে এরকম ব্যবহার করো কেন? তোকে আমার পছন্দ নয়। তোমার কি বয়ফ্রেন্ড ছিল? শিওর। তাহলে আমাকে কেন বিয়ে করলে? সেটা আগেই বলে দিয়েছি। এটা আমার প্রশ্নের উত্তর নয়। আব্বু জোর করে বিয়ে দিছে।
তাহলে তোমার বয়ফ্রেন্ডের সাথে পালালেলা কেন? সুযোগটা পাইনি। কিন্তু তোমার আব্বু আম্মুকে বলো নাই কেন? বলেছিলাম ওকে পছন্দ করেনি কেউ। কেন? জানি না, আমাকে এত প্রশ্ন করবে না তো। ওকে ফাইন, এখন আমার কাছে কি চাও? সময় বলে দিবে কি চাই। তখন হয়তো আমার সামর্থ্যটা নাও থাকতে পারে। সামর্থ্য না থাকলেও দিতে হবে। লিমা রুম থেকে বের হয়ে গেল, সাথে আমার মনটাও খারাপ হয়ে গেল। অন্যরা প্রেম করে ছ্যাঁকা খায়, আর আমি বিয়ে করে ছ্যাঁকা খাওয়ার রাস্তায় ঘোরাঘুরি করছি। আচ্ছা জুই, ভাইয়া, আচ্ছা তুমি কি তোমার আপুর সাথে কোনো ছেলেকে দেখেছো? তুমি কি রোহানের কথা বলছো? রোহান কে আপু? ওই তো আপুকে ভালোবাসে। ইয়াকছু, কি বিশ্রী গন্ধ ওর গায়ে। তুমি কিভাবে জানলে? আমাকে নিয়ে একদিন আপু রেস্টুরেন্টে গিয়েছিল, তাতে রোহান আমাকে কোলে নিচ্ছিল, আমি তো বমি করে দিচ্ছি। গুড। লিমার কাজিনরা আসলো এবং একটা ভাবিও আসলো। সবাই মিলে অনেক আড্ডা দিলাম। রাত হয়ে গেছে। অবশ্য আমার হাতে কি হয়েছে সেটা সবাই জিজ্ঞাসা করেছিল। আমি বলেছি যে কফি পড়ছে, তাই সামান্য একটু ফোসকা পড়ছে। চলো নিচে চলো, সবাই খেতে ডাকতেছে আম্মু। সবাই নিচে আসলাম। আমি লিমার আম্মুকে বললাম, আম্মু আসলে আমার হাত তো পুড়ে গেছে, আর চামচ দিয়েও খাওয়ার অভ্যাস নাই। বুঝেছি, আর বলা লাগবে না বাবা। লিমা, হ্যাঁ আম্মু, বলো কি বলবা? জামাই বাবাকে উপরে নিয়ে গিয়ে খাবার দে, ওর তো হাতে ক্ষত। পারবো না। মেজাজটা গরম করিস না, বাসায় আত্মীয় আছে। যাচ্ছি। জামাইয়ের জন্য দরদ উতলিয়ে পড়ছে। লিমা খাবার প্লেটে নিয়ে উপরের রুমে গেল। আমি আস্তে আস্তে গেলাম, গিয়ে দেখি ওমা, এই রাক্ষসী একটা গপ গপ করে আমার খাবারগুলো খেয়ে নিচ্ছে। এই করছোটা কি শুনি? আমার খাবারগুলো তুমি খাচ্ছ? চুপ, একটা কথা বলবি না। আমার হাতে খাবে, শখ কত। যত সব। যা, বেশি কথা বলবি না। তাহলে আমি কি রাতে না খেয়ে থাকবো নাকি? আজব তো। ও তাই তো। আচ্ছা এদিকে আয়, হা কর। খা। এনে খা। ও এক থু, তুমি আমাকে হাড্ডি খাওয়াই দিলে, সিসি। বেশ করেছি। ও আচ্ছা তাই, দাঁড়াও তোমার আম্মুকে বলে দিচ্ছি। এই শোন, প্লিজ আম্মুকে বলো না, না হলে আমাকে আস্ত রাখবে না। ও আচ্ছা তাই, তাহলে তো আরো আগে বলতে হয়। প্লিজ বলিয়েন না, আপনি যা বলবেন তাই শুনবো, তবু প্লিজ বলবেন না। সত্যি তো? হুম। প্রথম শর্ত, আমার সাথে ঘুমাতে হবে। পারবে কি? অসম্ভব। ওকে, তাহলে আর কি করার, যাই শাশুড়ি আম্মাকে বলে দেই। এই না না প্লিজ। আচ্ছা আমি আপনার শর্তে রাজি। গুড গার্ল। দ্বিতীয় শর্ত, তোমার খাবারগুলো এখন এখানে নিয়ে আসবে এবং খাইয়ে দিবে। ওকে। তোমার আম্মুর কাছে কি যাব? থাক, বারবার আম্মু করস কেন? যাও তাহলে নিয়ে এসো খাবার। যাচ্ছি। লিমা খাবার নিয়ে আসলো, আমাকে খাইয়ে দিচ্ছে। আমি ইচ্ছা করে আঙুলে কামড় দিচ্ছি, তার বদলে মায়ের খাচ্ছি। খাওয়া দাওয়া শেষ, এবার ঘুমানোর পালা। তুই আমার সাথে ঘুমাতে পারবি না। তুমি কিন্তু শর্ত ভেঙে দিচ্ছ। তো তাতে কি, এই নে বালিশ, যা ওই সোফায় গিয়ে ঘুমা। মেজাজটা খারাপ হবে না কার? দূর ভাল লাগে না, যাই সোফায় গিয়ে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম ভাঙার পর লিমার সাথে কোনো কথা বললাম না। ফ্রেশ হয়ে নিচে এসে ব্রেকফাস্ট করলাম, চামচ দিয়ে বাম হাতে খাচ্ছি। তারপর লিমার কাজিনদের সাথে গল্প করে দুপুর হয়ে গেল। আবার সবাই মিলে লাঞ্চ করলাম। আমি বিকালে লিমার আম্মুকে বললাম, আচ্ছা আম্মু, আমি আজকে বাসায় যাব। সে কি বাবা, আজকেই চলে যাবে? আম্মু। লিমা কি তোমাকে কিছু বলেছে? না, ও কেন বলতে যাবে? আর আমার হাতটা ডাক্তার দেখাতে হবে। দেখছি। কোনো রকম রাজি করালাম, লিমাকেও সঙ্গে পাঠিয়ে দিল। বাসায় আসার পর আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ শুয়ে থাকার পর ভাবলাম, যাই একটু বাইরে থেকে ঘুরে আসি, আর হাতটাও ডাক্তারকে দেখাবো। রুম থেকে বের হয়ে নিচে আসলাম। ড্রয়িং রুমে লিমা আর জান্নাত খুব সুন্দরভাবে গল্প করতেছে। কি মায়াবী মিষ্টি হাসি। হঠাৎ জান্নাত আমাকে দেখে ফেলে, মুচকি মুচকি হাসতেছে। আমি ওকে দূর থেকে রাগ দেখিয়ে চলে আসলাম। বাইরে এসে আমার এক বান্ধবী ফারিয়ার সাথে দেখা। হাই জীবন। হ্যালো, বাট তুই এখানে? আমার আপুর বাসায় আসছে। আগে বলিসনি। বুঝছি রে, বুঝছি। কি বুঝলি? মাত্র 1 সপ্তাহ হলো বিয়ে হবার। তোর বোনের বিয়ে হলো আর আমাকে দাওয়াত দিলি না? কুত্তা, তুই নিজেই বিয়ে করেছিস, আমাকে বলিসনি। আর আমার আপুর বিয়ে খাওয়ার শখ। ও আমাকে মাইট দেওয়া শুরু করে দিল। হঠাৎ উপরের দিকে তাকিয়ে দেখি লিমা আর জান্নাত আমার দিকে অগ্নিচক্ষু করে তাকিয়ে আছে। বুঝলাম না, জান্নাত তো ফারিয়াকে চিনে, তবুও কেন ওভাবে তাকিয়ে আছে। এসব ভেবে কাজ নেই,
তাই ফারিয়াকে সঙ্গে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম, সামান্য খেলাম, ডাক্তারের কাছে গিয়ে আমার হাতটা পরিষ্কার করে নিলাম, সাথে কিছু ওষুধ দিল। ফারিয়াকে এগিয়ে দিয়ে বাসায় আসলাম, কলিং বেল চাপলাম, জান্নাত এসে দরজা খুলে দিল। ভাইয়া তুমি কিন্তু এটা ঠিক করলে না। কেন, আমি আবার কি করলাম? ফারিয়া আপুর সাথে ওভাবে কথা বলা দেখে ভাবি রাগ করেছে। আচ্ছা ঠিক আছে, দেখছি। হুম, তোর আবার কি হলো? তোমার কাণ্ড দেখলে রাগ উঠে যায় আমার। কেন, তোর আবার কি হলো? কিছু না, যাও গিয়ে ভাবির রাগ ভাঙাও। যাচ্ছি। রুমে গিয়ে দেখি লিমা সত্যি রেগে আছে, বাট রাগার তো কারণ নেই আমার কাছে। লিমা তো আমাকে পছন্দ করে না, তাহলে রেগে যাবে কেন? তাহলে কি ও আমাকে ভালোবাসতে শুরু করেছে নাকি কিছুই তো বুঝতে পারতেছি না। হ্যালো মিস, এভাবে মুখ গোমরা করে বসে আছেন কেন? আমার ইচ্ছে, তোর কি? ওকে ফাইন, আজকে রেডি হও, কালকে তো আবার আমাদের যেতে হবে যুক্তরাষ্ট্র। কেন? বোঝো নাই? না। আমার শ্বশুর, মানে তোমার বাবা আমাদের এইখানে দেখতে চাচ্ছে না, হানিমুনে পাঠিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র। টিকিট দিয়ে গেছে, আর হোটেলও বুক করা শেষ। হোয়াট? জি, চলো রেডি হও, কালকে 11টায় ফ্লাইট। লিমার অবস্থা খুবই খারাপ, কারণ ওর অমতে বিয়ে, তার উপর আবার হানিমুন। যাই হোক, আমার তো মজাই হচ্ছে, অন্তত ওইখানে গিয়ে একটু ইমপ্রেস করার চেষ্টা করতে পারবো। আমি ফ্রেশ হতে চলে গেলাম, ফ্রেশ হয়ে এসে দেখি লিমা ওই রকমভাবে বসে আছে। আচ্ছা, তোমার কি কোনো সমস্যা? কই না তো। তাহলে এইভাবে বসে আছো কেন? লিমা রাগ হয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই জান্নাত দরজায় এসে ডাকতে লাগলো। লিমার আব্বু আম্মু এসেছেন, তাই আমি, লিমা, জান্নাত নিচে আসলাম, সালাম দিয়ে ড্রয়িং রুমে নিয়ে গেলাম। ওনাদের আসার কারণ হলো আমরা তো কালকে 1 সপ্তাহের জন্য যাব, তাই ওনারা আমাদের বিদায় জানাতে এসেছেন, কিন্তু যন্ত্রণা হলো আমার শ্বশুর মশাইকে নিয়ে। হ্যালো ইয়াংম্যান। হাই। কি হলো, কথা বলতেছো না কেন? না মানে স্যার, সরি বাবা, আমার একটু কাজ আছে। আজকে সব কাজ বাদ, জাস্ট আজকে গল্পই হবে। হুম হুম হুম। কি বিদঘুটে হাসি রে বাবা, মনে হচ্ছে বাংলা ফিল্মের ভিলেন। আমার তো খুবই অস্বস্তি লাগতেছে, এই ভিলেন শ্বশুর কিছু একটা বলতেছে, সেটা হোক হাসির কিংবা কান্নার, কিন্তু উনি হাহা হি হি করে হাসতেছেন, কেমনটা লাগে? বিকাল থেকে শুরু করে রাত পর্যন্ত শুধুই হা হু করে গেলাম। অন্যদিকে লিমা হানিমুনে যেতে চাচ্ছে না, ওর আম্মু বুঝিয়ে রাজি করেন। রাতে ডিনার করার পর রুমে আসলাম, বিছানায় শুয়ে আছি। লিমা আসলো, এসে কি যেন একটা বলতে গিয়েও পারছে না। লিমা, তোমার কি কোনো সমস্যা, কিছু বলবে আমাকে? কিভাবে কথাটা নেবেন বুঝতে পারছি না। তুমি নির্ভয়ে বলতে পারো, কোনো সমস্যা নেই। আপনার সাথে হানিমুনে যাব ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? হাহা, কিন্তু কেন? কারণ হলো আমি আপনাকে মন থেকে মেনে নিতে পারছি না। আচ্ছা, আগে তোমার শর্তটা বলো। ওখানে গিয়ে কোনো রকম অসভ্যতামি করতে পারবেন না। তাহলে আর যে কি লাভ, ক্যান্সেল করে দেই। সেটা আপনার ইচ্ছা। আচ্ছা, তোমার বয়ফ্রেন্ডকে কি তুমি এখনো চাও? অবশ্যই, কিন্তু 2 দিন ধরে ফোনে পাচ্ছি না। ও, তাহলে সেই দুপুর থেকে রাগের কারণ বুঝতে পারলাম। তো এখন কি করবে? একটা অনুরোধ করব, রাখবেন? বলো, যদি আমি সেটা পারি তো অবশ্যই রাখবো। রোহানকে এনে দিতে পারবেন? আমি কি বলবো বুঝতে পারছি না। আমার বউ আমার কাছে অনুরোধ করতেছে তার বয়ফ্রেন্ডকে এনে দিতে। বাহ, কি চমৎকার আবদার, মুগ্ধ হয়ে গেলাম। হা হা হা। ও কি তোমাকে মেনে নেবে? অবশ্যই। কেন মেনে নেবেন না? যেহেতু ভালোবাসে সেহেতু মেনে নেবে। রোহানের ঠিকানা জানো? এই নিন। আমাকে রোহানের নাম্বার ঠিকানা দিল। রোহানের নাম্বার বন্ধ, তাই কাস্টমার কেয়ারে ফোন করলাম। ওরা বলছে যে নাম্বারটা 3 দিন ধরে ইউজ হচ্ছে না। লিমাকে তবুও আশ্বাস দিলাম যে খুঁজে বের করবই। আজকে খুব কষ্ট হচ্ছে, তাই বাসা থেকে বের হয়ে 1 প্যাকেট সিগারেট কিনলাম। কোনোদিন সিগারেট খাইনি, কিন্তু আজ বুঝতে পারছি কেন মানুষ সিগারেট খায়। সিগারেট নিয়ে বাসার ছাদে আসলাম। প্রথমে সিগারেটে টান দিতেই মনে হলো ভিতরটা জ্বলে গেল, তাই রাগ হয়ে সিগারেটটা ফেলে দিলাম। আজকে রাতটাও কেমন যেন নিস্তব্ধ, শুধু তারাগুলো মিটমিট করে জ্বলছে। সারা রাত ছাদেই কাটিয়ে দিলাম, ঘুম যেন কোথায় হারিয়ে গেছিল। সকালে লিমার আব্বু আম্মুকে কোনো রকমে বুঝিয়ে বললাম যে হানিমুনে যেতে চাই না আমরা। অবশ্য ওনারা একটু মন খারাপ করেন, কিন্তু আমার কিছু করার ছিল না, মেনে নিতেই হবে। তারপর ভাবলাম রোহানকে তো ঠিকই খুঁজে বের করব, কিন্তু লিমার আর আমার মাঝে সম্পর্ক রেখে কী লাভ? উকিলের কাছে যেতে হবে। উকিলের কাছে গেলাম। স্যার, আমি আমার বউকে ডিভোর্স দিতে চাই। বিয়ে হওয়ার কতদিন হলো? 3 দিন। হট, বিয়ে হওয়ার মাত্র 3 দিন তাতেই ডিভোর্স? আপনি কি আমার সাথে মজা করতেছেন? হোয়াট দ্য হেল স্যার, এসব বিষয় নিয়ে কি কেউ মজা করে? বুঝলাম। আপনি যে আপনার বউকে ডিভোর্স দিতে চান, ঠিক আছে, কিন্তু এতে তো সময় লাগবে। কতদিন? ধরুন 5-6 মাস। ও নো, ওকে, আপনি যত তাড়াতাড়ি পারেন সবকিছু ঠিকঠাক করুন। আচ্ছা ঠিক আছে। তারপর উকিলের কাছে চলে আসলাম। এসে রোহানের ঠিকানায় গেলাম, কিন্তু রোহান বাসায় নেই।
ওর বাবা মাকে বললাম, কিন্তু ওনারা রোহানের কোনো খোঁজ খবর জানেন না। ওনাদের সাথে কোনো প্রকার যোগাযোগ হয় না। একরাশ হতাশা আর নিরাশ হয়ে বাসায় ফিরে আসলাম। কোনো খবর পেলেন রোহানের? সরি, কিন্তু তুমি টেনশন নিও না, ওকে ঠিক পেয়ে যাব। বুঝেছি। পাগলি, কান্না করছিস কার জন্য? যে কিনা তোমার কোনো খোঁজ খবর নিচ্ছে না, নিজেই হারিয়ে গেছে তার জন্য? পাগলি, আমার যে কতটা রক্তক্ষরণ হচ্ছে বুকের ভিতর, সেটা যদি দেখাতে পারতাম তাহলে অন্যের জন্য কাঁদতি না। ইচ্ছে হচ্ছে রে খুব তোকে বুকে জড়িয়ে আলতো করে চোখের পানি মুছে দিয়ে বলি, বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। কিন্তু তোর মনটা তো পড়ে আছে রোহানের কাছে। ভাবতে অবাক লাগছে আমার, জীবনে একটা প্রেমও করলাম না, আর বউ পেলাম অন্যের গার্লফ্রেন্ড। আজব পৃথিবী। এসব ভাবছি আর বাথরুমে ঝর্ণায় ভিজছি। নিজের কষ্টগুলোকে ধুয়ে ফেলার চেষ্টা করতেছি। আচ্ছা, আমি কেন কষ্ট পাচ্ছি? কার জন্য কষ্ট পাচ্ছি? যার জন্য কষ্ট পাচ্ছি সে তো আমার জন্য কষ্ট পায় না, বরং তার ভালোবাসার মানুষকে চাই। আমাকে স্বাভাবিক হতেই হবে, আর নিজেকে কষ্ট দেব না। লিমাকে সুখী করে চলে যাব কোনো এক অজানার উদ্দেশ্যে, যেখান থেকে চাইলেও আর ফেরত আসতে পারবো না। ফ্রেশ হয়ে বাইরে আসলাম, টিভি দেখে সময় পার করছি, কারণ অফিস যাচ্ছি না। না গেলেও সমস্যা নেই, যেহেতু শ্বশুরের কোম্পানি। জান্নাতের সাথে ঝগড়া শুরু হয়ে গেল, কারণ জান্নাতের কাছ থেকে রিমোট কেড়ে নিয়ে হলিউড মুভির চ্যানেল দিছি। ভাইয়া, এটা কিন্তু ঠিক করছো না। কেন? আমি আবার কি করলাম? আহ, এখন ঢং করছিস? ভালোই ভালোই বলছি, সিরিয়াল দে। পারবো না। পারবি না তাই তো? তো ভাইয়া দেখি, তোমার চুল পেকে গেছে। বলিস কি? দেখ তো। দাঁড়াও। আহ, চুপ, একদম চিল্লাবি তো সব চুল ছিঁড়ে ফেলবো। রিমোট দে। নে রিমোট ধর। গুড। প্লিজ চুল ছাড়। আমিও কি কম? চ্যানেল চেঞ্জ করার সাথে সাথে ও যেটা করেছে সেটাই করলাম, কিন্তু জান্নাত এমন জোরে চিল্লানি দিচ্ছে বাড়ির সবাই এসে পড়েছে। সেখানে আমি অনাথ শিশু হয়ে গেলাম, কারণ সবাই আমাকে কথা শোনাতে শোনাতে অজ্ঞান বানিয়ে দিচ্ছে। হঠাৎ আমার ফোনটা বেজে উঠল। তাকে দেখি আমার অফিসের বস ফোন করেছেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, কোনো সমস্যা? না, আসলে কি জানেন, আপনাদের অফিসের কাজের জন্য কক্সবাজার যেতে হবে। ওইখানে আমাদের বিদেশি ক্লায়েন্ট ট্যুরিস্ট হয়ে আসবেন, আর ওইখানেই মিটিং হবে, আর সেখানে আপনাকে যেতে হবে। ওকে স্যার, আমি কালকে অফিসে যাই, তারপর না হয় সবকিছু ভালোভাবে বলেন। ওকে। তারপর আবার আগের মতোই রাত হলো, আর আমাকে সোফায় ঘুমাতে হলো। সকালে অফিসে গেলাম, আমাকে ওইখানে 1 সপ্তাহ থাকতে হবে। অফিস থেকে সব ব্যবস্থা করা হয়েছে, বাসায় এসে সব গুছিয়ে রাখলাম। এদিকে আমার হাতও ভালো হয়ে গেছে। সকাল 11টায় অফিস পৌঁছাতে হবে, তাই তাড়াতাড়ি ডিনার করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে সবকিছু প্যাক করলাম, খাওয়া দাওয়া সেরে সবার কাছ থেকে বিদায় নিলাম। কিন্তু লিমাকে কিছুই বলি না, বলেই বা কি লাভ? সে তো আর আমাকে চায় না। তারপর চলে গেলাম অফিসে। অফিসে যাওয়ার পর সবাই মিলে এয়ারপোর্টের দিকে রওনা দিলাম। আমার অবশ্য ভালোই হচ্ছে কক্সবাজার যাওয়ার জন্য। প্রথমে লিমাকে ভোলার চেষ্টা করব, অফিসের কাজ আর রোহানকেও খুঁজব। যদি পেয়ে যাই। অবশেষে এয়ারপোর্টে পৌঁছালাম। সব কিছু ঠিক করে প্লেনে যে যার জায়গায় সবাই বসে পড়লাম। কিছুক্ষণ পর প্লেন উঠতে শুরু করলো। আস্তে আস্তে দেখতেছি আমাদের শহরটা ছোট হয়ে যাচ্ছে। একসময় আর আমাদের দেশটাকেই চেনা যাচ্ছে না। জানালা দিয়ে সাদা সাদা মেঘ দেখা যাচ্ছে, খুব ভালো লাগতেছে। আমি ছোটবেলায় ভাবতাম যদি মেঘগুলোর কাছে যেতে পারতাম। আজ সে আশাটা পূর্ণ হয়ে গেল, কিন্তু মন খারাপ হচ্ছে লিমার কথা ভেবে। এরকম মুহূর্তে যদি লিমা থাকতো কতই না ভালো হতো। যাকগে, ওসব ভেবে আর কী লাভ, আমাকে তো ওর রোহানকে এনে দিতে হবে। ভাবতে ভাবতে অ্যানাউন্স হয়ে গেল প্লেন কক্সবাজারে ল্যান্ড করবে কিছুক্ষণ পর। কক্সবাজারে প্লেন ল্যান্ড করার পর আমাদের রিসিভ করতে কয়েকটা গাড়ি এসেছে। আমাদের অফিস থেকেই সব কিছু ঠিক করা, হোটেল, খাওয়ার ব্যবস্থা, এক কথায় সব। হোটেলে পৌঁছানোর পর যাকে যে রুম দেওয়া হলো সেই রুমেই গেলাম। অবশ্য আমার রুমটা ভালো জায়গাতেই। এখান থেকে জানালা খুললে সমুদ্র দেখা যাচ্ছে। ওয়াও, সব মিলিয়ে দারুণ একটা পরিবেশ। ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চ করার পর সবাই একসাথে গেলাম যেখানে মিট করার কথা। আমরা অফিস থেকে এসেছি 7 জন। মিটিং হলো প্রায় 1 ঘন্টার মতো, বিভিন্ন প্রজেক্ট নিয়ে। আর কিছু ফাইল দেওয়া হলো। প্রতিদিন ফাইল জমা দিয়ে আবার নতুন ফাইল নেওয়া লাগবে। এটার জন্য ঢাকা থেকে আসলাম কক্সবাজার। এগুলো তো অফিসে দিলেই হতো। আজব সব। সন্ধ্যার আগে সবাইকে বললাম যে সাগরের কাছে যাব, সূর্যাস্ত দেখব। সবাই মিলে গেলাম। অনেক সুন্দর একটা মুহূর্ত, কিন্তু আমি লিমাকেই মিস করতেছি। মেয়েটা আমাকে মাত্র 4 দিনেই তার পাগল বানিয়ে দিল। সত্যিকারে ভালোবাসা যে এইভাবে বালুচরে আটকা পড়া ঝিনুকের মতো ধুকে ধুকে মরবে ভাবতে পারছি না। ভাবনায় ছেদ পড়ল
আমার কলিগের ডাকে। ওকে বললাম না কিছু না। সবাই হোটেলে গেলাম। কিছুক্ষণ পর ডিনার করে আরেকটু আড্ডা দিলাম। রাত প্রায় 8টা। যে যার রুমে চলে গেল, আমিও আসলাম। আর আমাকে যে ফাইল দেওয়া হয়েছিল ওটা নিয়ে বসে পড়লাম। প্রায় ঘন্টাখানেক সময় লাগলো ফাইলটা শেষ করতে। ক্লান্ত হয়ে গেলাম। বিছানায় গা এলিয়ে দিতেই ঘুম। সকালে ঘুম ভাঙার পর আম্মু আর জান্নাতের সাথে কথা বললাম। লিমার সাথে কথা বললাম না। ফ্রেশ হয়ে নাস্তা করে আমার সমুদ্র তীরে আসলাম। এসে একটা ছেলেকে চেনা চেনা লাগছে। ফোন বের করে রোহানের ছবি দেখলাম। লিমার কাছ থেকে নিয়েছি। দেখছি ছবির সাথে হুবহু মিল, তাই ওর দিকে এগিয়ে যেতে থাকলাম আর ফোনে ভয়েস রেকর্ড চালু করে রাখলাম। হেই, ইউ আর রোহান, এম আই রাইট? ইয়া, বাট হু আর ইউ? আমি লিমার হাজব্যান্ড। ও, তো আমার কাছে কি? আসলে লিমা তোমাকে এখনো চায়। হাউ ফানি! বিয়ের 5 দিন হয়ে গেল, এখনো চাই আমাকে? নাইস জোকস ব্রো। আরে আমি সত্যি বলছি, ওকে ফোন করে দেখো। তারপর রোহান লিমাকে ফোন করলো। দূরে গিয়ে কথা বলতে থাকলো। দূর থেকে কি বলছে শোনা যাচ্ছে না, কিন্তু এটা বোঝা যাচ্ছে যে ওদের ঝগড়া চলছে। কথা শেষ হওয়ার পর, কি হলো, বিশ্বাস হলো তো? কিন্তু আমি তো ওকে চাই না। হোয়াট, কেন? আসলে কি জানেন, আমি ওকে ব্যবহার করতাম। মানে ওর কাছ থেকে শুধু টাকা নিতাম আর টাইম পাস করতাম। তোমাদের মধ্যে সম্পর্কটা কতদূর গড়িয়েছিল? জাস্ট হাত ধরাধরিতেই সীমাবদ্ধ ছিল। ও, ওই যে দেখুন, ওটা আমার লিমার মতো নিউজান। হাই বেবি। একটা মেয়েকে উদ্দেশ্য করে আমার প্রচণ্ড রাগ হলো, কারণ লিমা একটা প্লে বয়ের জন্য আমাকে এভাবে কষ্ট দিল। আমিও তোকে কষ্টের আগুনে পুড়াবো, কারণ বিয়েটা আমিও আমার অমতেই করেছি। আমি কক্সবাজারে রোহানের সাথে আরও 2টা মেয়েকে ঘুরতে দেখলাম, আর রোহানের এই কুকীর্তিকে ক্যামেরা বন্দি করলাম। যেমন কিস করার সময় ভিডিও, আর তাছাড়া বিভিন্ন পজিশনে পিকচার তুলে নিয়েছি। এখন এই পিকচার ও ভয়েস রেকর্ড লিমা দেখলে শুনলে নিশ্চয়ই রোহানকে ঘৃণা করবে আর আমাকে ভালোবাসতে শুরু করবে। খেলা তো তখনই হবে যখন লিমা আমার প্রেমে পড়বে। উকিলকে ফোন করলাম, পরিচয় দিলাম। বুঝেছি কেন ফোন করেছেন। আপনার ঝগড়া মিটে গেছে, তাই তো? হুম। আমি জানতাম, তাই আপনার বিষয়টা নিয়ে কোনো কিছুই করিনি, কাজও করিনি। বাই দ্য ওয়ে, সুখে শান্তিতে দিন কাটান। ওকে, আজকে আমাকে আবার ঢাকায় ফিরে আসতে হবে, তাই সবার জন্য শপিং করলাম। লিমার জন্য কিছু নিলাম না। এখন থেকে তো শুরু হবে আমার খেলা। মাইয়া, অনেক জ্বালাইছস। সব ঝুট ঝামেলা ছেড়ে বাসায় এসে সব কিছু সবাইকে বুঝিয়ে দিলাম। লিমা এসে জিজ্ঞেস করলো, রোহান কই? ও আসেনি? না, আর তোমার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। লিমা খুশি হয়ে গেল। যত পারো খুশি হও, সমস্যা নেই। এই খুশির মাথায় পানি ঢালতেছি। ওয়েট করো বাবু, ক্লান্ত লাগছে খুব, তাই ফ্রেশ হয়ে দুপুরের খাবার খেলাম এবং রুমে গিয়ে শুয়ে পড়ি। একটা লম্বা ঘুম, একেবারে সন্ধ্যায় ঘুম ভাঙলো। আসলে আমি ঘুম পাগলা। ফ্রেশ হয়ে বাসার বাইরে বের হয়ে আমার ফ্রেন্ড মেহেরাজকে কল করলাম। ছোট করে রাজ বলি, হ্যাঁ দোস্ত বল, হালা বিয়া করলি দাওয়াতও দিলি না, তোর বউয়ের কি ভাগ নিতাম? আরে দোস্ত, রাগ করিস না। তুই মোড়ে চাওয়ালা মামার দোকানে আয়, সবকিছু বলবো তোকে। বিয়ের টিট দিবি আজকে, টাকা নিয়ে আয়, না হলে তোকে আজ পুঁতে দেবো একদম। আচ্ছা ঠিক আছে দোস্ত, তাড়াতাড়ি আয়। আসতেছি। রাজের সাথে বসে বসে চা খাচ্ছি আর রাজকে সবকিছু বললাম। আচ্ছা, ভাবিকে কি কষ্ট দেওয়া ঠিক হবে? সেটাই, আমিও তো কষ্ট পাবো তাহলে। দোস্ত, আমাকে কিছু বুদ্ধি দে, মাথা কাজ করছে না। এক কাজ কর, ভাবিকে বুঝিয়ে বল তুই ওকে ছাড়া থাকতে পারবি না। দূর, এজন্য নীলা তোর সাথে বারবার ব্রেকআপ করে? মাথা মোটা একটা। ইনসাল্ট করতেছিস আমাকে? না, তোকে মাথায় তুলে নাচতেছি হারামি। তুই কি করতে চাস বলতো এখন? আচ্ছা, যদি লিমাকে মিথ্যে কষ্ট দেই তাহলে কেমন হয়? আমি বুঝি নাই, আবার বুঝিয়ে বল। মাথা মোটা কি এমনি বলি তোকে? শোন, লিমার সাথে এমনিতে খারাপ আচরণ করব, তারপর ওকে সরি বলে সবকিছু গুছিয়ে নেব। কিন্তু পরে যদি সে চলে যায় তোর কাছ থেকে? আরে সমস্যা নেই, আমার শ্বশুর মশাই আমাকে পছন্দ করে খুব। ওনাকে বললে লিমাকে বাসায় দিয়ে যাব একদম। ওকে, যেটা ভালো বুঝিস সেটাই কর। আচ্ছা, আজকে উঠি। কালকে তো শুক্রবার, সবাইকে নিয়ে রেস্টুরেন্টে আসিস, ট্রিট দেব। ওকে। সন্ধ্যা 7টায় বাসায় আসলাম। কলিং বেল বাজালাম। লিমা এসে দরজা খুলে দিল। এতক্ষণ কোথায় ছিলেন? কেন? কি যেন সারপ্রাইজের কথা বলছিলেন? ও, ভুলে গিয়েছিলাম। এখন কি বলা যাবে? তুমি কি খুবই এক্সাইটেড? সামান্য একটু। ডিনারের পর পেয়ে যাবে। আব্বু, আম্মু, জান্নাত, লিমা, আমি একসাথে ডিনার করতেছি।
জান্নাত আমার এক পাশে আর আরেক পাশে লিমা। ভাইয়া তোর আবার কি হলো? কি হলো রে মা? আম্মু, ভাইয়া আমার প্লেট থেকে মাংস নিয়ে হাড্ডি রেখে দিচ্ছে। হোয়াট? পাগল হলি নাকি? আমি মাংস নেব তোর প্লেট থেকে? তুই যে পেট নি, ওয়াক থু। গোসল করিস না এক সপ্তাহ, সিসি। আম্মু, আব্বু, ভাবি, তোমরা কি কিছু বলবা নাকি আমি কিছু করব? আজব তো, আমি আবার তোর কি ক্ষতি করলাম? কি ক্ষতি? দাঁড়া, দেখাচ্ছি মজা। জান্নাত বোন আমার, প্লিজ চুলটা ছাড়। সোনা বুবু আমার, ছাড় প্লিজ। এই নে, তোকে 2টো মাংসের টুকরো দিলাম, তবুও ছাড় প্লিজ। আমি তো পেট নেই, তোর বোন নই। আমি গোসল করি না, তাই তোর বোন নই। আচ্ছা, তোকে একটা আইফোন 10 কিনে দিব, তবুও ছাড়। জি না, 1 বছর ধরে অনেক আইফোন 10 নিয়ে দিচ্ছিস, আর লাগবে না। ওরে আমার আপু, তোর পায়ে পড়ি, প্লিজ চুল ছেড়ে দে। ছেড়ে দাও জান্নাত, বেচারা এত করে যেহেতু বলছে। হ্যাঁ, যা, ভাবি বললো তাই ছেড়ে দিলাম, নাইলে তোর সমস্ত চুল আজকে ছিঁড়ে পুড়িয়ে ফেলতাম। মাঝে মাঝে আমি কনফিউজড হয়ে যাই, তুই কি আমার মতো নিরীহ ছেলের বোন? ডিনার সেরে আমি আর লিমা একসাথে রুমে আসলাম। আমি বিছানায় গিয়ে বিছানায় শুয়ে পড়ি। এই নাও দেখো, এটাই তোমার সারপ্রাইজ। ফোন বের করে ভিডিও অন করে দিলাম। দেখার পর না, এটা মিথ্যা, আমি বিশ্বাস করি না। আস্তে আস্তে সবকিছু দেখালাম। লিমা রেগে আমার কলার চেপে ধরলো। দিলাম কষে এক থাপ্পড়। তোর সাহস হয় কি করে আমার কলার চেপে ধরার? লিমা শুধু গালে হাত দিয়ে বসে রইল বিছানায়। আমি ঘুমিয়ে পড়ি বিছানাতে। সকালে ঘুম ভেঙে দেখি লিমা ওই রকম ভাবেই বসে আছে। সারা রাত ঘুমাইনি। বুকের বাম পাশে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল। লিমা, কি ব্যাপার? এইভাবে বসে আছো কেন? আমার ইচ্ছা, তাতে তোর কি? আবারও তুই করে বলতেছো? এবার মেরে একদম হসপিটালে ভর্তি করে দিয়ে আসবো। লিমা আমার কথা শুনে চমকে যায়, ভয়ও পাচ্ছে। লিমার মুখে স্পষ্ট রাগ দেখতে পাচ্ছি। সারা রাত তো মনে হয় ঘুমাওনি, যাও ঘুমিয়ে পড়ো। লিমা কিছু না বলে চুপচাপ শুয়ে পড়ে। আমি বাথরুমে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি লিমা ঘুমিয়ে পড়েছে। দেখতে একদম মায়াবী পরীর মতো লাগতেছে। কতক্ষণ যে তাকিয়েছিলাম জানি না। জান্নাতের ডাকে বাস্তবে ফিরলাম। আমাদেরকে নিচে গিয়ে ব্রেকফাস্ট করতে বলে গেল, কিন্তু লিমাকে তো ডাকা যাবে না, মাত্রই তো ঘুমালো। তাই আমি একাই নিচে গেলাম। কি রে, বৌমা কোথায়? ঘুমাচ্ছে। কেন এত সকাল পর্যন্ত ঘুমাচ্ছে কেন? সমস্যা হলো নাকি? না আম্মু, আসলে ও রাতে ঘুমাতে পারিনি, ডেকেছিলাম ওকে। বলল যে একটু দেরি করে উঠবে। আচ্ছা ঠিক আছে। ভাই, আজকে বল তো কত তারিখ? আজকে তো 13ই এপ্রিল। কেন? আর কিছু জানিস না? ও বুঝেছি, কালকে তো আমার এই ছোট্ট আপুটার জন্মদিন, তাই না? হ্যাঁ। আচ্ছা সরি, এরপর আর ভুলে যাব না। ওকে চলো, আজকে তোকে শপিং করিয়ে দেই। ভাবিকেও নিয়ে যাই, আর রাতে কিন্তু পার্টি দিতে হবে। আমি আমার সব ফ্রেন্ডদের বলে দিয়েছি, আব্বুকেও বলেছি, আব্বু সবকিছু ঠিক করতেছে। তাহলে তো ভালোই। যা, তোর ভাবিতে নিয়ে রেডি হ। তারপর 3জন মিলে শপিং করতে গেলাম। মেয়েদের সাথে শপিংয়ে গেলে যে এত প্যারাই পড়তে হয় আমার জানা ছিল না, জানলে আসতামই না। তারপর দীর্ঘ 3 ঘন্টা মার্কেটে ঘুরলাম। লিমা আর জান্নাত আমাকে রেখে কিসের একটা দোকানে যাই। তাই আমি ভাবলাম আমার আর লিমার জন্য কিছু নেওয়া দরকার। দুজন দুজনের জন্য পছন্দ করে নিয়েছে, দুজনেই হলুদ শাড়ি কিনেছে, তবুও আমি একটা নীল শাড়ি কিনলাম, আমার জন্য নীল পাঞ্জাবি। জানি না লিমা আমার পছন্দের শাড়ি পরবে কিনা। তারপর শপিং শেষে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি আব্বু কিছু ছেলেদের নিয়ে আমাদের পুরো বাড়িটাই সাজাচ্ছেন। একমাত্র মেয়ের জন্মদিন বলে কথা, কোনো কি ত্রুটি রাখতে চায়? ভিতরে এসে আমার কেনা শাড়ি পাঞ্জাবিগুলো রেখে দিলাম, কারণ ওরা যেহেতু ম্যাচিং করেই কিনেছে তাই ওদের ইচ্ছাটাকেই প্রাধান্য দিলাম। লিমা আর জান্নাত রুমে আসলো আর এসে আমার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল। আসলে আমি ওদের টাকা দিয়েছিলাম যা ইচ্ছে কিনতে। প্যাকেট খুলে দেখি একটা হলুদ পাঞ্জাবি। দেখ তো ভাইয়া, পছন্দ হয়েছে কিনা? অবশ্যই, আমার কিউট বোনটা যেহেতু পছন্দ করেছে। ওটা আমার পছন্দ না ভাবি, পছন্দ করে তোর জন্য নিয়েছে। তাই? খুব সুন্দর চয়েস। তারপর সবাই সবার কাজে ব্যস্ত হয়ে গেলাম, কারণ রাত 12টায় কেক কাটা হবে, তাই তাড়াতাড়ি সবকিছুর আয়োজন করতেছি। এরই মাঝে দেখলাম লিমা আর জান্নাত বাইরে কোথায় যেন গেল। কোথায় যেতে পারে? যাকগে, কোনো হয়তো কাজ আছে। কাজ করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। প্রচণ্ড খিদা লেগেছে, তাই রুমে এসে বাথরুমে গেলাম। ফ্রেশ হয়ে বাথরুম থেকে বের হয়ে দেখি লিমা খাবার নিয়ে বসে আছে। ওরে বাস, এত কেয়ার কোথা থেকে এলো কিছুই তো বুঝতে পারলাম না। খেয়ে নিন, আপনার জন্য। ওকে। একা একা খাচ্ছি আর লিমা চোখ গরম করে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই একটা মুচকি হাসি দিল। তখনই শোনা গেল আমার শ্বশুর শাশুড়ি এসেছেন। প্রচণ্ড রাগ উঠে গেল, কারণ এখন আমাকে খাওয়া দাওয়া বাদ দিয়ে যেতে হবে ওনাদের কাছে। দূর আসার আর সময় পেল না। হাত ধুয়ে দরজা খুলে বাইরে বের হতেই লিমার বোন জুই এসে আমাকে জড়িয়ে ধরল। কেমন আছো আপু?
ভালো না। কেন আপু? তুমি আমার সাথে কথা বলো না কেন? তুমি তো থাকো তোমার আম্মুর কাছে, আর আমি থাকি এখানে, কিভাবে কথা বলবো? ফোনে কথা বলতে পারতে। ওরে বুড়ি, এত বেশি কথা শিখে গেছো? আমাকে বুড়ি বলবা না। তুমি জানো সবাই আমাকে কত কিউট বলে। ও সরি সরি, ভুলে গিয়েছিলাম। ঠিক আছে। তারপর নিচে ড্রয়িং রুমে আসলাম। ওইখানে লিমার আব্বু আম্মু। হাই ইয়াংম্যান, কেমন আছো? এই ভালো, আপনি? আর মা, আপনি কেমন আছেন? আমরাও ভালো। তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো? না, কোনো সমস্যা নেই, আমরা ভালো আছি। তারপর ওনাদেরকে ব্যস্ততা দেখিয়ে চলে আসলাম, নয়তো রাত 12টার আগে ছাড়তো না। সব আয়োজন শেষ এবং আত্মীয় স্বজন সবাই চলে এসেছেন। এবার শুধু কেক কাটা বাকি। লিমা জান্নাতকে সাজিয়ে দিচ্ছে, জান্নাতকে খুব সুন্দর দেখা যাচ্ছে। আমি রুমে এসে ফ্রেশ হয়ে ভাবলাম আমিও হলুদ পাঞ্জাবিটাই পরি, যেহেতু লিমা পছন্দ করে নিয়েছে। পাঞ্জাবি পরে রুমেই বসে আছি। লিমা আসলো রুমে, তারপর ফ্রেশ হয়ে এসে আমার সামনে চেঞ্জ করা শুরু করলো। সি, আমারই লজ্জা লাগতেছে। এই ওয়েট। কেন? এইভাবে এখানে চেঞ্জ করতেছো কেন? যাও বাথরুমে গিয়ে করো। না। মাইরালা, আচ্ছা আমি বাইরে যাচ্ছি। বাইরে বের হয়ে আসলাম। আরে ধুর, আমি মেয়েদের মতো লজ্জা পাচ্ছি কেন? মাথা গোলমাল হয়ে গেছে মনে হয়। লিমা আধা ঘন্টা পর বের হয়ে আসলো। ওকে দেখে একদম চোখ ফেরাতে পারছি না, যেন একটা হলুদ পরি আমাদের বাসায়। কিন্তু না, আমাকে তো শক্ত হতে হবে। এত সহজে ক্রাশ খেলে তো চলবে না। তারপর কেক কাটা হলো। সবাই মিলে অনেক আনন্দ করলাম। জান্নাত আর লিমা আমাকে কেকের ক্রিম দিয়ে ভূত বানিয়ে ফেলেছে, কিন্তু আমি ওদেরকে বেশি দিতেই পারিনি, কারণ একসাথে দুজন কাকে ধরি আর কাকে দেই। অতপর ক্রিম পর্ব শেষ করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বাইরে বের হতে জান্নাত আমাকে ছাদে যেতে বলল। লিমা নাকি ডাকতেছে, কিন্তু কেন ডাকতেছে সেটা বলল না। লিমা কি আমাকে ভালোবাসার কথা বলবে, নাকি অন্য কিছু? আবার ডিভোর্স নিতে চাইবে নাকি, কিছুই তো বুঝতে পারছি না। অনেক ভাবনা চিন্তার পর ছাদে উঠলাম। লিমা এক কোণে দাঁড়িয়ে আছে। আমি এসেছি সেটা টের পেয়েছে, তাই একটু নড়ে চড়ে আমার দিকে ঘুরে তাকালো, কিন্তু চুপ করে আছে। লিমার মুখে স্পষ্ট ভয়ের ছাপ, নাক ঘেমে যাচ্ছে, হালকা চাঁদের আলোয় চিকচিক করছে। রাতের বেলা এভাবে দেখে আমাকে কাছে টানছে কোনো এক অদৃশ্য মায়া, কিন্তু আমি যেতে পারছি না। কিছু একটা আমাকে বাধা দিচ্ছে। আমার ভাবনার ছেদ পড়ল লিমার কথা শুনে। আমি আপনাকে কিছু বলতে চাই। হ্যাঁ অবশ্যই। সরি। সরি কেন? মানে আপনাকে কষ্ট দেওয়ার জন্য সরি। আমি জানতাম না যে রুহান এতটা জঘন্য হবে। আমার ভাবতেই ঘৃণা হচ্ছে। তো এখন আমাকে কি করতে হবে শুনি? কিছুই না, জাস্ট আমাকে ভালোবাসতে হবে। সরি। সরি কেন? আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না। কেন? আমার দোষটা কোথায়? দোষ তোমার নয়, দোষ আমার। তোমাকে আমার অমতে বিয়ে দেওয়া হয়েছিল। প্রথম রাতেই তুমি আমার সাথে যে ব্যবহার করেছিলে, ওই দিনই আমি ধরে নিয়েছি তোমার সাথে আমার চলবে না। আচ্ছা, আবারও সরি। প্লিজ আমাকে দূরে ঠেলে দিও না। আমি তোমাকে দূরে ঠেলে দেইনি, তুমি নিজেই আমাদেরকে দূরে ঠেলে দিয়েছো। আমি জাস্ট আর ফিরতে চাই না। অন্তত একটা সুযোগ দাও। সেটা অনেকবার পেয়েছো, আর পাবে না। আমি তো আমার ভুল বুঝতে পেরেছি, তার জন্য সরিও বললাম। তো কি হয়েছে? আমি তোমাকে স্ত্রী হিসেবে মানতে পারবো না। সত্যিই মানতে পারবে না? কখনোই না। ওকে, ভালো। লিমা কেঁদে কেঁদে ছাদ থেকে নেমে গেল। আমি কিছুক্ষণ পর ছাদ থেকে নেমে আসলাম। তারপর রুমে গেলাম। লিমা সোফায় বসে আছে। আমি টয়লেটে গেলাম। ওখান থেকে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় গেলাম। অনেক রাত হয়েছে, প্রায় 3টা বাজে, তাই বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। লিমা বিছানার কাছে আসতেই, এই তোমার বিছানায় কি? কেন ঘুমাবো? না, এখানে ঘুমাতে পারবা না। কেন? যেটা বলছি সেটাই। সোফায় গিয়ে ঘুমাবি, নয়তো একেবারে রুমের বাইরে ফেলে দিয়ে আসবো। আমি বিছানাতেই ঘুমাবো, দেখি কি করতে পারিস। আবারও তুই তোকারি করছিস, দাঁড়া। কি করবি তুই আমাকে? হ্যাঁ, তোকে তুই কেন, সবকিছু বলবো। আর একটা কথা বললে মুখ ভেঙে দেব। সাহস থাকলে আমাকে টাচ করে দেখ। আমি বিছানা থেকে উঠে এসে ঠাস ঠাস করে দিলাম 2টা গালে। গালটা লাল হয়ে গেছে। অনুশোচনা হচ্ছে আমার নিজেরই। না, ওকে মারা আমার একদমই উচিত হয়নি। যাই হোক, আমি শুয়ে পড়লাম। লিমা সোফায় কিছুক্ষণ বসে বসে ফুপিয়ে কাঁদার পর ঘুমিয়ে পড়ল। আমি বিছানা থেকে উঠে এসে লিমার কাছে আসলাম। কাদার ফলে চোখ ফুলে গেছে, ফর্সা গালে আঙুলের দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। ইচ্ছে করছে আলতো করে ছুঁয়ে দেই, ইচ্ছে করছে আলতো করে কপালে চুমু দিয়ে বুকের মাঝে আগলে রাখি। কিন্তু আমি এত নিষ্ঠুর হলাম কবে? যাকে ভালোবাসি তাকেই কষ্ট দিচ্ছি, তার গায়ে হাত তুলতেছি। না, সহ্য হচ্ছে না, তাই ছাদে চলে আসলাম। কতক্ষণ ছাদে ছিলাম জানি না, কিন্তু যখন ফজরের আজান হয় তখন রুমে এসে শুয়ে পড়ি। ঘুমানোর কিছুক্ষণ পরই লিমা ডাকতেছে। এই কি হলো, উঠবেন না? আরে ধর, এত তাড়াতাড়ি ডাকার কি দরকার? তো যা এখান থেকে। যাবো মানে? আমি অত মানে না করে এখান থেকে কেটে পড়। তর্কবাজদের আমার একদম সহ্য হয় না।
লিমা কিছু না বলে ওখান থেকে চলে গেল। হয়তো কষ্ট পেয়েছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি অফিসের টাইম হয়ে গেছে, তাই তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে গেলাম। সারাদিন কোনো কাজ করিনি, ঘুমিয়ে কাটিয়েছি। অফিসটা তো আমার শ্বশুরের, তাই কিন্তু তবুও এটা উচিত না। যাকগে, আগে ঘুম তারপর অন্য কিছু। অফিস শেষে রাজকে ফোন করলাম, তারপর একটা রেস্টুরেন্টে গেলাম, দুজনে অনেক আড্ডা দিলাম এবং রাতের খাবারটাও খেয়ে নিলাম। বাসায় আসতে আসতে প্রায় 11টা বাজবে নিশ্চিত। অপরিচিত নাম্বার থেকে ফোন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কণ্ঠ শুনে বুঝতে বাকি রইল না কে এটা। লিমা ফোন করেছে, কিন্তু নাম্বার পেল কোথায়? হয়তো জান্নাতের কাছ থেকে নিয়েছে। কে আপনি? বাসায় আসবেন কখন? আর এত রাতে বাইরে কি করেন? আমি কি করি না করি সেটা আমার ব্যাপার, ফোন রাখো। কিছু বলার আগে কেটে দিলাম। কয়েকবার ফোন করলো, কেটে দিয়েছি শুধু। ইচ্ছা করে আরো দেরি করে বাসায় আসলাম। তখন রাত 12টা ছুঁই ছুঁই। কলিং বেল বাজালাম, সাথে সাথে দরজা খুলে গেল। লিমা মনে হয় দরজার সাথেই ছিল। এতক্ষণ কোথায় ছিলেন? আপনার জন্য আমার কত চিন্তা হয়েছিল জানেন? তোকে অত চিন্তা করতে বলেছে কে? আপনি আমার স্বামী, সেই হিসেবে তো চিন্তা হতেই পারে। দরকার নেই, আমার জন্য কাউকে চিন্তা করতে হবে না। আচ্ছা ঠিক আছে, টেবিলে আসুন, খাবার দিচ্ছি। বাইরে খেয়ে এসেছি। আর কিছু না বলে বিছানায় ধপ করে শুয়ে পড়লাম। বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। দেখি লিমা। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 2টা বাজে। কিছু বললাম না। যেহেতু লিমা ঘুমিয়ে পড়েছে, ঘুমাক না, সমস্যা কোথায়? সকালে লিমার ডাকে ঘুম ভাঙলো, কিন্তু আমি হাত পা নাড়াতে পারতেছি না। কি হলো? প্যারালাইজড হয়ে গেলাম নাকি? ও শিট, ও নো, আমার হাত পা তো দড়ি দিয়ে বাঁধা। লিমার দিকে তাকিয়ে দেখি হাতে লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই দিল একটা মাইর। আহ লিমা, করছো কি এসব? তোর ঢং আমি ছুটাবো। এই ঢং মানে কি? হ্যাঁ, কি ঢং করলাম? কি করিসনি সেটা বল। আমাকে কতগুলো চড় মেরেছিস, আবার কষ্ট দিয়েছিস, সোফায় ঘুমাতে দিয়েছিস। এই মেয়ে, তুই বুঝি কম করেছিস? আমার সাথে তুই তো কারি। দাঁড়া। লিমা প্লিজ আর মেরো না। সরি, এক বস্তা সরি, প্লিজ মেরো না। আমি তোমার হাজবেন্ড, আর এইভাবে আমাকে মারতে পারছো? হ্যাঁ আমি সব পারি। কি ভাবছিলি? হ্যাঁ, তোর কাছ থেকে ভালোবাসা চেয়েছিলাম আর নরম ব্যবহার করেছি বলে আমার আগের ক্যারেক্টার ভুলে যাব? কলেজ লাইফে কতগুলো ছেলেকে যে এরকম পিটাইছি তার কোনো হিসাব নেই। ওদের তুলনায় তুই তো বাচ্চা ছেলে। আচ্ছা ওইসব বাদ দাও, আমাকে তো মারলে, এখন বাঁধন খুলে দাও। বাঁধন খুলবো এক শর্তে। কি শর্ত? আমাকে এই মুহূর্তে খুব সুন্দর করে প্রপোজ করবি। পারবো না। এটা কি দেখেছিস? আচ্ছা ঠিক আছে, করব, কিন্তু কোনো তো গিফট লাগবে প্রপোজ করতে গেলে। তো এখন গিফট পাবো কোথায়? গিফট লাগবে না, এমনিতেই প্রপোজ কর। আচ্ছা, হাত বাড়াও। বাড়ালাম। আমি লিমার হাত টাচ করে বললাম আই লাভ ইউ। এইটা প্রপোজ করলি? তো কি মাইর। হয়েছে, থাকার বলা লাগবে না। এবার লিমার হাত ধরে বললাম আমি তোমাকে ভালোবাসি। এটা প্রপোজ? তো কি? হারামি সিনেমা দেখিস না? সেই সিনেমার নায়কের মতো প্রপোজ কর। ওই রকম পারি না তো। করবি নাকি খুন করে ফেলবো? আচ্ছা করেছি, মেরে ফেলবে নাকি? প্রয়োজন হলে তাই করব। নে তাড়াতাড়ি প্রপোজ কর। আমি লিমার শাড়ির আঁচল টান দিয়ে কিছুটা হাতে নিয়ে বললাম নাও, আগে আমার হাতটা এই শাড়ির আঁচলে বেঁধে দাও। লিমা হাতটা বাঁধলো। আমি হাঁটু গেড়ে হাতে হাত রেখে বললাম সারা জীবন তোর এই শাড়ির আঁচলে আমার হাতটা বেঁধে রাখবি? যদি কোথাও হারিয়ে যাই তাহলে তোর এই বাঁধনের টানে চলে আসবো তোর কাছে, আর তুই যদি কোথাও হারিয়ে যাস তাহলে আমিও ঠিক একই কাজ করব, মানে টান দেব আর এইভাবে কাছে চলে আসবি। শাড়ির আঁচল দিলাম টান, আর লিমা সরাসরি আমার বুকে। অতঃপর আমি ইচ্ছা করে ওকে নিয়ে বিছানায় পড়ে গেলাম। কি হলো, কিছু বলছো না যে? কি বলবো? এতক্ষণ প্রপোজ করতে বললে, এখন তো করলাম, তার উত্তর কই? খুঁজে না? পারি না। তাহলে মুড়ি খা, ওঠ, অনেক বেলা হয়েছে। না, এখন উঠবো না, এখন এই রাগী বউটার সাথে রোমান্স করব। তোর রোম্যান্স ছোটাচ্ছি। লিমা উঠে যাচ্ছিল, কিন্তু আমি আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। তাই লিমা উঠতে না পেরে আমার বুকে মারতে থাকলো, কিন্তু আমার মাথায় শুধু দুষ্টামি বুদ্ধিই ঘুরছিল। তাই লিমাকে আমার নিচে ফেলে দিলাম। এখন চুরাচুরি করো তো কেমন পারো। ব্যথা পাচ্ছি তো। নো, এখন তো ছাড়বো না, আজকে বাসর করেই ছিড়বো। বাসর তো করতে পারিনি। শখ কত, একবার শুধু ছেড়ে দে, একেবারে 7 জনম আর কাউকে চিনতে পারবি না। তাহলে তো আমার ইচ্ছাটা এখনই পূর্ণ করে নিতে হবে। লিমা কিছু বলার আগেই লিমার ঠোঁটে আমার ঠোঁট মিলিয়ে দিলাম। মনের ভিতর অন্যরকম একটা অনুভূতি হচ্ছে, যেটা আগে কখনোই হয়নি। আমি যেন লিমার মাঝে হারিয়ে যাচ্ছি। হঠাৎ দরজায় জান্নাত এসে ডাকতে লাগলো। মেজাজটাই খারাপ হয়ে গেল। দূর, এই সময় কি তোকে আশা লাগে পেতনি কোথাকার? একটু রোমান্স করো, শান্তি নাই। আর এইদিকে লিমা মিটমিট করে হাসছে। যাও, লিমা গিয়ে দরজা খুলে দাও। পারবো না, তুমিই যাও। আমি শুধু একটা রাগী দৃষ্টিতে তাকালাম,
কিন্তু লিমা ভেঙচি কেটে দিল। ইচ্ছে করছে আবারও কিস করে দেই, কিন্তু জান্নাত দরজায়, তাই কিছু বললাম না। দরজা খুলে দিলাম। ভাইয়া তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিচে এসো, ভাবিকেও নিয়ে এসো, কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। ওকে। তারপর লিমা আর আমি ফ্রেশ হয়ে নিচে আসলাম। আব্বু আম্মু সবাই একসাথে নাস্তা করতেছি। জীবন, হ্যাঁ আম্মু বলো। তোর মামাতো ভাই রায়হানের বিয়ে আগামী শুক্রবার। তো তো মানে আমাদের সবাইকে যেতে বলেছে, তাহলে চলো যাই। কিন্তু 3 দিন আগে যেতে বলেছে। কিন্তু তোর চাকরি আর তোর আব্বুর ব্যবসার কি হবে? আমার চাকরির কথা বাদ দাও, কারণটা বলা লাগবে না। আর আমি জান্নাত আর লিমা না হয় আগে যাব, তারপর তোমরা এসো। আচ্ছা ঠিক আছে। তারপর খাওয়া দাওয়া সেরে রুমে আসলাম। তারপর লিমা আর জান্নাত আসলো। লিমা আর জান্নাত আমার সাথে একটা প্ল্যানিং করলো, বিয়েতে কে কি করবে আর পরবে। আর আমি শুধু বললাম বিয়ের দিন আমি যেটা পছন্দ করব ওটাই পরতে হবে, কারণ আমি তো লিমার জন্য একটা নীল শাড়ি কিনে রেখেছি। কিন্তু জান্নাত, ওকেও তো দেয়া লাগবে। 3 জনই একই কালার পোশাক পরবো। তারপর কিছুক্ষণ পর মার্কেটে গিয়ে জান্নাতের জন্য একটা শাড়ি কিনে লুকিয়ে রাখলাম। আজকে অফিসে না গিয়ে আমার শ্বশুর মশাইকে ফোন করে বললাম যে কয়েকদিন যেতে পারবো না। 10টা না 5টা না একটা মাত্র জামাই আমি, আমার কথা কি ফেলতে পারে? রুমে একা একা বসে আছি লিমার অপেক্ষায়, কিন্তু আসছে না। তাই জান্নাতের রুমে গেলাম, ওখানেও নেই। তাই ছাদে গেলাম, কি যেন গল্প করছে। আমাকে দেখে দুজনে রেগে গেল, তাই ভয়ে চলে আসলাম, কারণ ওইখানে থাকা আর মৌমাছির বাসায় ঢিল ছোড়া একই কথা। ছাদ থেকে নেমে আসলাম, নেমে এসে বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিতে চলে আসলাম। আড্ডা দিতে দিতে দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, তবু আড্ডা দেওয়া শেষই হচ্ছে না। তখনই মিস রাগী বউয়ের ফোন। হ্যালো বাবু, কোথায় তুমি? মাইরালা, এ আবার এত সুন্দর করে বলতেছে কেন? ডাল মে কুচ কালা হে। এই তো জান, আড্ডা দিচ্ছি ফ্রেন্ডদের সাথে। তাই বাবু? হুম। কখন আসবে বাবু? এই তো বাবুনি, এখনই। ও তাই, চলে এসো বাবু। আজকে না তোমার মা আমার বাসায় যাওয়ার কথা? ও তাই তো আসছি। কুত্তা, আয় তাড়াতাড়ি, নয়তো তোর নাম ভুলিয়ে দেব। ওরে বাপরে, মার ডালা। আসছি। বন্ধুদের কাছে থেকে বিদায় নিয়ে বাসার দিকে আসছি। বাসায় দরজার আসার সাথে সাথে উপর থেকে ফ্রিজের পানি গায়ে পড়লো। ওরে, কোন সালে পানি দিলি রে? ছি, আমি তোর শালা, দাঁড়া ভেতরে আয়, দেখাচ্ছি মজা। ভয়ে দৌড় দিতে যাব, কিন্তু আমি তো কাক ভেজা, কিভাবে পালাবো? লোকে দেখলে তো পাগলা ভাববে। লিমা দরজা খোলার পর আমার হাত ধরে টেনে উপরে নিয়ে গেল। আমি তোর শালা, আর তুই আমার দুলা ভাই, তাই না? আর দূর, এটা কি বলো? আমাকে যে পানি দিছে তাকে বলেছি। পানি আমি দিছি? যদি অন্য কোনো ছেলে দিত তাও শালা বলতে। তার মানে তুমি একটা লুইচ্চা। শালা বলো সবসময়, মেয়েদের বউ ভাবো। দূর, এসব ঢং বাদ দাও। আর আমি কোনো লুইচ্চা নই, বুঝছো? কি বললি? আমি ঢং করি? তবে রে। লিমা এসে মারতে থাকলো, মায়ের ঠেলায় পড়ে গেলাম লিমার উপর। অতপর দুজনেই সোফায় পড়ে গেলাম। আমি লিমার দিকে অপলকভাবে তাকিয়ে আছি। কি মায়াবী চেহারা, চোখ তার টানা টানা, গাল দুটো বাচ্চাদের মতো, ঠোঁট ও নো যেন ফুটন্ত গোলাপ। ছুঁয়ে দিতে ইচ্ছে করছে, কিন্তু পারছি না, কারণ ছুঁয়ে দিলে আর দেখতে পারবো না। লিমা টের পায় যে আমি ওর দিকে তাকিয়ে আছি, তাই মারা বন্ধ করে ও নিজেও আমার দিকে তাকিয়ে আছে। আর আমি যে ভেজা কাপড়ে আছি তার দুজনের কারোই মনে নেই। এই সময় আমাদের দুজনের মাঝে স্বপ্নরা এসে ভিড় জমাচ্ছে, যেন স্বপ্নঘুড়ি উড়াচ্ছি দুজন দুজনের আকাশে। চোখে চোখে কথা হচ্ছে, মুখে শব্দ নেই। এখানে শুধু নীরবতা, আর আমরা দুজন দুজনের ভাবনায় হারিয়ে গেছি। আমি ভাবছি লিমার সৌন্দর্য নিয়ে, কিন্তু লিমা কি ভাবছে সেটা জানি না। কিন্তু দিনের আলোয় আমাকে একটা কাছে থেকে দেখে অনেকটাই অবাক হয়েছে। এভাবে আরো 10 মিনিট কেটে যায়। ঠিক তখনই আমাদের ভাবনায় ছেদ পড়লো, পানি পড়ে, উপর নিচ সবখানে তাকাচ্ছি। হঠাৎ চোখ পড়লো দরজার দিকে। জান্নাত মিটমিট করে হাসতেছে। এদিকে আয় তো আপু। না, যাবো না, জানি তুমি আমাকে মারবা যদি তোমার কাছে যাই। যদি না আসিস সারপ্রাইজ পাবি না, আর আসলে সারপ্রাইজ পাবি। হ্যাঁ, লাগবে না তোর সারপ্রাইজ। পেতনি, তোকে কাছে পেলে কি যে করতাম তার কোনো ঠিক নেই। এদিকে লিমার দিকে তাকিয়ে দেখি লজ্জায় লাল হয়ে গেছে। আমি আবারও ওর ভাবনায় ডুবে যাচ্ছি। ও হ্যালো, এই ভেজা কাপড়ে কতক্ষণ থাকবে? যাও ফ্রেশ হয়ে এসো। তুমি যাও আগে, তারপর আমি যাচ্ছি। আমি যেতে বলছি, যাবা ব্যাস। না, তা তো হবে না। চলো এক কাজ করি, দুজনেই একসাথে যাই। হোয়াট, পাগল হলো নাকি? অবশ্যই, চলো চলো। না, যাব না। ওকে। অতপর লিমাকে কোলে তুলে নিয়ে গেলাম বাথরুমে, সাথে সাথে পানি ছেড়ে দিলাম। দুজনই ভিজে একাকার। লিমাকে ভেজা কাপড়ে দেখতে অসাম লাগতেছে, তাই নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আমি আস্তে আস্তে লিমার দিকে এগিয়ে যাচ্ছি। লিমা পেছনে যেতেই দেওয়ালের সাথে ধাক্কা খায়। লিমা লজ্জায় লাল হয়ে যাচ্ছে, ঠোঁটগুলো কাঁপতেছে।
আমি যতই কাছে যাচ্ছি ততই আমার হার্টবিট বেড়ে যাচ্ছে। লিমা হাত দিয়ে আমাকে বাধা দিচ্ছিল, আমি লিমার হাত দেওয়ালের সাথে চেপে ধরলাম। লিমার কপালে আমার কপাল রাখলাম, নাকে নাক ঘষা দিলাম। দুজনেরই নিঃশ্বাস ঘন হয়ে আসছে। আলতো করে লিমার ঠোঁটে কিস করে দিলাম। তারপরে একদম 10 মিনিট পরে লিমা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। দুজনেই হাঁপাচ্ছি। এরকম কেউ না করলেও আমি করি। হয়েছে, এবার ফ্রেশ হও তাড়াতাড়ি। অনেকদিন কারো বিয়ে খেতে যায়নি। ওকে যান। তারপর ফ্রেশ হয়ে বাইরে বের হলাম। লিমা শার্ট প্যান্টগুলো পরিষ্কার করলো। ওয়াশিং মেশিন আছে, বাট তবুও ও হাত দিয়ে পরিষ্কার করবে। আমি বিছানায় শুয়ে শুয়ে ফেসবুকে আড্ডা দিচ্ছিলাম, আর লিমা আয়নার সামনে বসে সাজছিল। আমি চোখ ফেরাতেই পারছি না। হালকা মেকআপ, ভেজা খোলা চুল, হালকা লিপস্টিক। আমি তো পাগল হয়ে যাচ্ছি। তাই লিমার কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে আলতো চুমো দিলাম। সাথে সাথেই ঝাড়ি। আবার আসছো? তোমার টানে চলে আসলাম। কি নেশা ছাড়ালে, কি মায়া জড়ালে, একা যে থাকতেই পারছি না। এবার কিন্তু ভালো হবে না বলে দিলাম। এখনো সবকিছু গোছানো বাকি আছে। থাকুক, সমস্যা কোথায়? সমস্যা কোথায় মানে? দাঁড়া। আচ্ছা ঠিক আছে, তোমার কিছু করা লাগবে না, আমি যাচ্ছি। কি বউ পাইলাম, একটু আদরও করতে পারি না। ধুর। রাগ হয়ে রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেলাম। ছাদে দাঁড়িয়ে আছি, পেছন থেকে জান্নাত বলল, ভাইয়া এখানে কি করতেছো? ভাবি তোমাকে ডাকতেছে, যাও। কেন? আমাকে বললো নাকি? আচ্ছা ঠিক আছে। অনেক বিরক্তি নিয়ে রুমে আসলাম। কোথায় গিয়েছিলে? চাঁদে গেছিলাম। ফাজলামি বাদ দাও। আর তোমার কি লাগবে বলো, আমি গুছিয়ে নিচ্ছি। জান্নাত, আর আমার সবকিছু গুছিয়ে নিয়েছি। আমার সবকিছু আলাদাভাবে তোমার আগেই গুছিয়ে রেখেছি। তাই নাকি? গুড বয়। আচ্ছা, এই সন্ধ্যায় যাব কিভাবে? আব্বুকে ফোন করে গাড়ি আনতে বলি। ওকে। শ্বশুরের গাড়িতে জামাই চড়বে না তো কে চড়বে? গাড়ি নিয়ে আসতে আরও 1 ঘন্টা চলে গেল। এখন বাজে 6:30। মামার বাসায় যেতে 3 ঘন্টা তো নিশ্চিত লাগবে। লিমাদের ড্রাইভারকে নামিয়ে দিয়ে আমি ড্রাইভ করতে লাগলাম। লিমা সামনে বসলো। জান্নাতকে আমার ফোন দিলাম। ইচ্ছে মতো গেম খেলতেছে। তুমি ড্রাইভও শিখেছো? আগে আমি রেসিংয়ে যোগ করতাম, অনেকবার ফার্স্টও হয়েছি। ও তাই? দেখবা ওভার স্পিডে ড্রাইভ করব? না না, দরকার নেই। না, দরকার আছে। আমি যেসব বললাম তোমার বিশ্বাস হয়নি। ওয়েট। তারপর ওভার স্পিডে ড্রাইভ করলাম প্রায় আধা ঘন্টার মতো। লিমা আর জান্নাত তো প্রায় কাদার অবস্থা, কারণ অত স্পিডে চলা গাড়িতে কোনোদিন কোথাও যায়নি ওরা। কুত্তা, গাড়ি থামা। হ্যাঁ, এখনই গাড়ি দাঁড় করা। কেন? দরকার আছে। অকারণে গাড়ি থামাবো না। আমার দরকার আছে, গাড়ি থামা বলতেছি। ওকে। আমি যখনই গাড়ি থামালাম ঠিক তখনই হান্নাত চুল ছিটতেছে আর লিমা মারতেছে। কেমনটা লাগে? অনেক কষ্টে ওদের থামালাম। তারপর আবার গাড়ি চালাতে শুরু করলাম গরুর গাড়ির মতো। 3 ঘন্টার রাস্তা 4 ঘন্টা লাগলো। মামার বাসায় আসার পর মামা মামি আমাদের দেখে প্রচণ্ড খুশি হয়েছেন। রেস্ট নেওয়ার জন্য আমাদের একটা রুম দেখিয়ে দিলেন। জান্নাত মামাতো বোনদের কাছে চলে গেল, আর ও ওদের সাথেই থাকবে। 2টা মামা একসাথেই থাকে, তাই বাড়িটাও বেশ বড়। লিমা রুমে গেল। আমি আরও কিছুক্ষণ গল্প করে রুমে চলে আসলাম। এসে দেখি লিমা শুয়ে আছে। একটু মজা করা দরকার ওর সাথে, তাই আমিও বিছানায় একদম লিমার উপর শুয়ে পড়লাম। কি করছো কি? আরে কেউ দেখে ফেলবে তো। নো, এইখানে কেউই আসবে না। আমি কিন্তু চিৎকার করব। করো না চিৎকার, আরো বেশি করে চিৎকার করো, সমস্যা নেই। আর এইখানে এসে যদি চিৎকার করো তাইলে বাইরে বের হবে কি করে? তোকে যে কি করব, ছাড় বলছি। লিমা আমাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু ততক্ষণ আমি ওর হাত বিছানার সাথে চেপে ধরেছি। কিন্তু হঠাৎ লিমা আমার দিকে তাকিয়ে মুচকি হেসে দিল। আমি তো ব্লাশিং হচ্ছি। লিমাই আমাকে জড়িয়ে ধরে কিস করতে থাকলো। বুঝলাম না, 2-3 মিনিট পর লিমা আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে চলে গেল। তাই তো বলি, হঠাৎ ওই রকম করলো কেন? তুমি এটা ঠিক করলা না লিমা? বেশ করেছি। ওকে ফাইন, দেখিও এই বিয়ে বাড়িতে কি করি। কি মানে? এইখানে 2-4টা মেয়ে পটাবো রোমান্স করার জন্য। যেই না চেহারা, নাম রাখছে পেয়ারা, উনি মেয়ে পটাবেন। ও আচ্ছা, তাহলে চলো মামা তো বোনগুলোর কাছে যাই, তাহলেই বুঝতে পারবা। ওকে, আমি বুঝতেই চাই, চল। জ্বলতেছো কেন? হোয়াট? আমার ঠেকা পড়ছে যত সব। ওকে ফাইন, চলো এবার যেখানে জান্নাতেরা গল্প করতেছে ওইখানে গেলাম, কারণ ওইখানে 4টা মামাতো বোনের মধ্যে 3টাই ক্রাশ খাইছিল।
তাই আমি আসতাম না এখানে। আসলেই আমাকে নিয়ে কেলোর কীর্তি করে ফেলতো। আর ওদের চারজনের সবার বড়টা তো জান ছাড়া কথাই বলে না। ওদের কাছে যাওয়ার পর মামাতো বোন তিথি বলল, জানো তুমি বিয়ে করে নিলে? ছি ছি, আমার এতদিনের ভালোবাসা বুঝলে না তুমি? আমি আর বাঁচতে চাই না। তোর ভালোবাসা কেন বুঝতে যাবে? ও তো আমার সাথে 3 বছর রিলেশন করলো। এভাবে ঠকালে তুমি আমাকে? আরেকটা তো সরাসরি বলল যে আমাদের নাকি অনেক কিছুই হয়ে গেছিল। এইসব শুনে লিমা ইজ ফায়ার চোখ লাল করে আমার দিকে তাকালো, তারপর রুমে চলে গেল। আমি তো ভয় পেয়ে গেলাম। এই মেয়ে যে কি করবে আমাকে তার কোনো ঠিক নাই, তবে নিশ্চয়ই কপালে দুঃখ আছে। তারপর আমিও রুমে চলে আসলাম লিমার কাছে। রুমে গিয়ে দেখি লিমা মাথায় হাত দিয়ে বসে আছে। কি হলো লিমা, ওভাবে চলে এসে আবার এরকম ভাবে বসে আছো কেন? ও হ্যালো, কালা হলে নাকি? আমি ওর কাঁধে হাত রেখে বললাম, আরে ওরা তো আমার সাথে মজা করছিল, তুমি ওভার রিয়্যাক্ট করছো কেন? ওভার রিয়াক্ট না, আমি বুঝতে পেরেছি সব ছেলেরাই এক। ঘুমাবো, সর। আহা, রাগ করে থাকলে হবে? মামা মামি কি বলবে বলো? কি বলবে বলুক, তাতে আমার কি? আর সব ছেলেরা এক মানে? অত মানে বুঝতে হবে না। মেয়ে মানুষ বড়ই অদ্ভুত। ওকে কি বোঝাতে চাইলাম আর ও উল্টো বুঝে এখন মন খারাপ করে আছে। জান্নাত এসে ডিনার করার জন্য বলে গেল, তাই লিমা আর আমি দুজনই খেতে চলে গেলাম। লিমা আমার পাশে, তাই চুপি চুপি কিছু মাংস আমার প্লেট থেকে ওর প্লেটে দিচ্ছি। লিমা আছে গল্পের ধান্দায়, তাই বুঝতেছে না, কিন্তু জান্নাতের দিকে তাকিয়ে দেখেও মুচকি মুচকি হাসতেছে। তার মানে এই পেতনি সব দেখে ফেলেছে। একটা অস্বস্তিতে পড়ে গেলাম, তাই তাড়াতাড়ি খেয়ে রুমে এসে শুয়ে রইলাম। ফোনটা চার্জে দেওয়ার ব্যবস্থা দেখি মাথার কাছেই, ফোনে চার্জ ছিল না। ফোন চার্জে দিয়ে ফেসবুকে ঘোরাঘুরি করছি। লিমা রুমে আসলো, এসেই শুয়ে পড়লো অন্যদিকে মুখ করে। আর ও ফোনে ফেসবুকই চালাচ্ছে মনে হয়। ওর ফোনের দিকে তাকিয়ে ওর প্রোফাইল নাম দেখার চেষ্টা করতেছি। তখন ও নিজেই প্রোফাইলে যায়, নাম প্রোফাইল পিকচার সবই দেখে ফেলি। তারপর আগে আমি মেসেঞ্জারে গেলাম, যদি ফ্রেন্ড লিস্টে থাকে অবশ্যই অ্যাক্টিভ দেখাবে, নয়তো সার্চ করব। মেসেঞ্জারে গিয়ে দেখি নামটা সবার উপরে। মেসেজ দিলাম, ওই তোমার তো সাহস কম না, এত রাতে ফেবুতে কি? কেন আপনাকে বলতে হবে নাকি? আর এখানে সাহসের কি দেখলেন? না মানে এমনি, তোমার কি ভূতের ভয় করছে না? আমি কি এখনো ছোট নাকি? ওমা তাই? আপনি তাহলে বড় হয়ে গেছেন? হুম। ওকে, গুড নাইট। আর কোনো মেসেজ দিলাম না। লিমা ফোন রেখে দিছে, তাই কিছুক্ষণ পর লিমাকে গিয়ে জড়িয়ে ধরলাম, কিন্তু লিমা বিদ্যুৎ গতিতে লাফিয়ে উঠে পড়েছে। কি হলো তোমার? আমি ধরেছি তোমাকে। এই ভুল দ্বিতীয়বার করলে ভুলে যাব যে আমরা আত্মীয়ের বাসায় আছি। আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে পড়ো, আর কিছু করব না। মনে থাকে জানো। সকালে জান্নাতের ডাকে ঘুম ভাঙলো। ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি। লিমা চা নিয়ে আসলো, হলুদ শাড়ি পরেছে। লিমার মেকআপ প্রয়োজন হয় না, তবুও হালকা মেকআপের সাথে হালকা লিপস্টিক। ওয়াও, আমি তো ক্রাশ খাচ্ছি। আসলেই অপরূপ লাগছে লিমাকে। লিমা চা রেখে চলে যাচ্ছিল, হাত টেনে ধরলাম। চা কে বানিয়েছে? তোর জন্য আমি বানিয়েছি। সত্যি? হুম। তাহলে তুমি আগে চুমুক দাও চায়ে, তারপর আমি। কেন? এটা আমার একটা ইচ্ছা, প্রতিদিন বউয়ের সাথে চা শেয়ার করে খাবো। ফুর, এসব ঢং ভালো লাগে না। আমি লিমাকে টান দিয়ে বিছানায় আমার উপর ফেলে দিলাম। চা খাবা নাকি তোমার লিপস্টিক খেয়ে ফেলবো? তুই তো নির্লজ্জ কেন? লজ্জা কবে ছিল আমার? ফুর, তোকে চা দিতে আসাটাই ভুল হয়েছে আমার। ওকে, তাহলে আরেকটা ভুল করো, চায়ে চুমুক দাও। ওকে। লিমা চোখ বন্ধ করে চায়ে চুমুক দিচ্ছে। চুমুক দেওয়ার সাথে সাথেই ওয়াক থু করে চায়ের কাপ সহ ফেলে দিল। আমি জানতাম এটাই করবে। লিমা আমাকে মারতে থাকলো, কারণ ওর নিম পাতার চা ওকে খাওয়ালাম। তোর জন্য আমি নিম পাতা খাইলাম। আমাকে খাওয়াতে গেলে এমনই হবে। চায়ে যে নিম পাতার টুকরা ছিল সেটা সরাওনি কেন? দূর, থাকবো না আর তোর সামনে। ওই একদমই হাসবি না, খুন করে ফেলবো। ওকে ওকে। গায়ে হলুদ অনুষ্ঠান চলতেছে আর আমি মেয়েদের দিকে তাকিয়ে আছি। একটা মেয়েকে দেখে খুবই সুন্দর লাগলো, ভাবলাম ওর কাছে গিয়ে কথা বলি। পা বাড়ালাম, কিন্তু আমার শার্ট পেছন থেকে টেনে ধরে আছে কেউ। পেছনে ঘুরে দেখি লিমা। আমাকে তো শেষ করে দেবে, এখন কি করি? বুদ্ধি পেয়েছি। লিমা আমাকে রুমে নিয়ে গেল। রুমে যাওয়ার পর বুকের বাম পাশে হাত দিয়ে বিছানায় পড়ে গেলাম, যাতে মনে করে হার্ট অ্যাটাক। আর আমি দম বন্ধ করে রাখলাম। লিমা আমার নাকে হাত দিয়ে দেখে শ্বাস চলছে না, তাই বুকে চাপ দিতে থাকে, কারণ বাইরে অনুষ্ঠান চলতেছে। চাপ দেওয়ার সময় আস্তে করে একটা শ্বাস নিয়ে আবার বন্ধ করে রাখলাম। লিমা আমার মুখে যখন ফু দেয় তখন আর ধরে রাখতে পারলাম না, ওর গালে আমার নিঃশ্বাস পড়ল। লিমা ঠোঁটে ঠোঁট রেখে আমার দিকে তাকালো।
দেখি ওর চোখ লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি পড়ছে, সাথে প্রচণ্ড রাগ। লিমা সরতে যাবে তখন ওকে জড়িয়ে ধরে গভীর চুম্বনে হারিয়ে গেলাম। লিমা আমার বুকে মাথা রাখলো। আমাকে কষ্ট দাও কেন? ভালোবাসি তাই। ভালোবাসিস না ছাই? ছাড় আমাকে, কেউ এসে পড়বে। কেউ আসবে না, আর একটু থাকো না। না। লিমা জোর করে নিজেকে ছাড়িয়ে বাইরে চলে গেল। আমি শুধু তাকিয়ে আছি। লিমা অদ্ভুত একটা মেয়ে, কখনো রাগ, কখনো অভিমান, কখনো ভালোবাসা। আমি যতই দেখছি মুগ্ধ হয়ে যাচ্ছি। প্রচণ্ড টান অনুভব করছি লিমার দিকে, যেন ও চুম্বক, আমি লোহা। দূর থেকেই আকর্ষিত হচ্ছি। লিমা দূরে দাঁড়িয়ে আছে, রুমের দরজা দিয়ে লিমাকে দেখা যাচ্ছে। ফ্লাইং কিস দিচ্ছি আর ও রেগে লজ্জায় লাল হয়ে যাচ্ছে। ইশারায় মারতেছে, খুবই মজা পাচ্ছি। মাঝে মাঝে চোখ বড় বড় করে তাকাচ্ছে। তখন দেখতে যা সুন্দর লাগতেছে না, বলে বোঝাতে পারবো না। এভাবে প্রায় 20 মিনিট চলে গেল। তারপর লিমা আমার কাছে আসলো। সমস্যাটা কি তোমার? কেন, কই কোনো সমস্যা নেই তো আমার। তোমার কিছু হলো নাকি? তুমি কি আমাকে শান্তিতে গায়ে হলুদের অনুষ্ঠানটা উপভোগ করতে দিবে না নাকি? কিছুই বুঝতে পারতেছি না। যাও, উপভোগ করো, তাতে আমার কি। এবার কিন্তু ভালো হবে না যদি আরেকবার বিরক্ত করিস। কিছুই করতে পারবা না। আরেকবার বিরক্ত করে দেখিস তারপর কি করি তোকে। আরে মেরে ফেলবে নাকি? ছেড়ে দিয়ে চোখ গরম করে চলে গেল। কি বউ মাইরি, একটু রোমান্স বুঝে না। সামান্য একটু ইয়ে করলাম দেখে এতগুলো বলল। লিমাকে রুমের ভিতর থেকে দেখা যাচ্ছে না, তাই বাইরে বের হলাম। দেখি লিমা আর জান্নাত আমার মামাতো ভাইদের সাথে গল্প করতেছে। ওরে বাস, আমি মেয়েদের সাথে কথা বললে জলে, আর উনি গল্প করতেছে। দাঁড়া, মাইয়া বোঝাচ্ছি। তাই তিথির কাছে গেলাম, কারণ তিথি আমাকে মনে প্রাণে চাইতো, বাট পাত্তা দেই নাই কখনো। হাই তিথি, কি করস? এই তো তোমার অপেক্ষাই করছিলাম। ও তাই নাকি? হুম। অনেক হেসে হেসে কথা বলতেছি বিভিন্ন ভঙ্গিতে, যাতে লিমা দেখে জেলাস ফিল করে। জান্নাত দেখলো আমাকে, আর ও লিমাকে ইশারায় বুঝিয়ে দিল। লিমা আমাকে দেখে অনেক অবাক হয়েছে, আবার মুখটা মলিন করে ফেললো। লিমা কি বেশি কষ্ট পেল নাকি? না, আমার উচিত হয়নি এসব করা। লিমা ওখান থেকে রুমে চলে গেল। জান্নাত আমার কাছে আসলো। ভাইয়া, একটু এদিকে আসবা? বল। ভাবি কান্না করতেছে মনে হয়। কেন, কি হলো ওর? আমি কি জানি, যাও গিয়ে দেখো। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। রুমে গিয়ে দেখি লিমা বালিশে মুখ গুজে আছে। লিমা, তুমি এভাবে শুয়ে আছো কেন? কি হলো, কিছু বলছো না যে? লিমা কাঁধে হাত দিয়ে বললাম, এই লিমা কি হলো, কিছু তো বলো। লিমা হাত ঝটকা দিয়ে সরিয়ে দিল। রাগটা হয়তো বেশি করে ফেলেছে, তাই ওর পাশে চুপ করে বসে রইলাম। আমার ফোনে রিং বাজতেছে, স্ক্রিনে দেখি আম্মুর নাম্বার। হ্যাঁ আম্মু বলো। আর তোমরা কবে আসবে? কালকে তো বিয়ে। হ্যাঁ, আমরা এখনই বের হচ্ছি, তাই তোকে ফোন করলাম। আচ্ছা ঠিক আছে, সাবধানে এসো। হ্যাঁ, আমরা তো সাবধানে আসবো ঠিকই, কিন্তু তুই সাবধানে থাকিস। আসতেছি আমি। মানে? হ্যালো হ্যালো। আরে ধুর, ফোন কেটে দিল। আম্মু কি বললো কিছুই তো বুঝতে পারছি না। আমাকে সাবধান থাকতে বললো কেন? লিমাও মন খারাপ করে আছে। কথা বলতে গিয়ে ঝাড়ি খেয়েছি কয়েকবার। দুপুরে খাবার শেষে আম্মু আর আব্বু আসলো। লিমা ওনাদেরকে দেখে দৌড়ে গিয়ে আম্মুকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আম্মু আমাকে লিমাকে রুমে ডেকে নিয়ে গেল। কিরে, বৌমা যা যা বলেছে তা কি সব সত্যি? মানে কি কথা, আর কি বলছে তোমাকে? এখন ঢং করা হচ্ছে, মনে হয় ভাজা মাছ উল্টে খেতে জানে না। এত মিথ্যে কথা শিখলি কবে থেকে বল? আম্মু প্লিজ ছাড়ো, লাগতেছে প্লিজ। তাহলে বল, বৌমা যা বলেছে সব সত্যি কি? তোমাকে কি বলছে সেটাই তো জানি না আমি। তুই নাকি মেয়েদের সাথে লুচ্চমি করে বেড়াচ্ছিস? হোয়াট? সত্যি আমি এসব করিনি। একদম ওর কথা বিশ্বাস করবেন না আম্মু। মিথ্যেবাদী শয়তান ছেলে। আম্মু পাগল হলো নাকি? লাগতেছে তো। আচ্ছা সরি, এবার তো ছাড়ো। আচ্ছা তাহলে বৌমাকে সরি বল। বৌমা, তুমি কি একে মাফ করে দিয়েছো? হ্যাঁ, কিন্তু আরো 2 বার কান মলে দিন। অতপর আবারও কানমলা খেয়ে বিছানায় ধপ করে বসে রইলাম। আম্মু চলে গেল রুম থেকে। লিমা মিট মিট করে হাসতেছে। দূর, ভাল লাগে না, বাইরে চলে আসতেছিলাম। লিমা আমার হাত টেনে ধরলো, আমার হাত ওর কোমরে রাখলো। কেমন দিলাম তোমাকে বাস? এটা কিন্তু ঠিক করলে না লিমা। মেয়েদের দিকে তাকালে এইরকমই হবে। আচ্ছা ঠিক আছে, তাকাবো না, কিন্তু এখন আর তোমাকে ছাড়ছি না। মানে? হ্যাঁ বুঝে নাও। কি বুঝবো? আচ্ছা, আমি যদি তোমাকে একটা গিফট দেই তাহলে তুমি আমাকে কি দিবা? তুমি যা চাইবে তাই দেব, কিন্তু সেটা আমার কাছে থাকতে হবে। তোমার কাছে তো অবশ্যই আছে, আর তোমার কাছ থেকে ছাড়া অন্য কারো কাছে নিব না। ও ওকে, তাহলে আমার গিফট দাও। না, আগে তোমার কাছ থেকে গিফট নেব তারপর। লিমাকে কিছু বলতে না দিয়ে আলতো করে কপালে, তারপর ঠোঁটে কিস করলাম। তারপর জান্নাতকে ডাকলাম। ওদের দুজনকে নীল শাড়ি দুটো দিলাম। দুজনই আমাকে জড়িয়ে ধরলো নিজেকে ছাড়িয়ে। কালকে বিয়ের অনুষ্ঠানে তোমরা দুজন এই শাড়ি পরবা। হ্যাঁ, আমরা তো অবশ্যই পরবো, কিন্তু তুমি কি পরবা? হ্যাঁ তাই তো, তুমি কি পরবা ভাইয়া?
আমি আমার নীল পাঞ্জাবিটা বের করে দেখালাম। ওরা দুজনই অবাক হয়েছে, খুশি হয়েছে, কারণ তিনজনই এক কালারের পোশাক পরবো। ওরা দুজনই অবাক হয়েছে, খুশি হয়েছে, কারণ তিনজনই এক কালারের পোশাক পরবো। ভাইয়া তুমি নিশ্চয়ই আগে থেকেই প্ল্যান করে রাখছো। বুঝেছি। রুমের বাইরে এসে সবার সাথে বসে বসে আড্ডা দিলাম একেবারে রাত পর্যন্ত। ডিনার করে যে যার রুমে চলে গেলাম। লিমা ফ্রেশ হতে আবার বাইরে গেল। আমি শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রুমে আসলো এবং আমার পাশেই শুয়ে পড়ল। লিমাকে আস্তে করে পেছন থেকে জড়িয়ে ধরলাম। কি হচ্ছে এসব? কেন, কি হচ্ছে? তোর কি জ্ঞান বলতে কিছু নাই? কেন, কি করলাম? আমরা যে আত্মীয়ের বাসায় আছি সেটা কি জানিস না? জানি তো। তাহলে সব সময় এসব নোংরামি করস কেন? হোয়াট? আমি আমার বউয়ের সাথে এসব করি, অন্য কারোর সাথে তো নয়। ছাড় বলছি আমাকে। না, ছাড়বো না। আমি আমার বউকে জড়িয়ে ধরেছি, তাতে তোমার কি? ও আচ্ছা, তাই না? দাঁড়া। লিমা আমার সোজা গলা চেপে ধরল। আমার গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না, দম বন্ধ হয়ে গেছিল একদম। কোনো রকম নিজেকে ছাড়িয়ে নিলাম। এটা তুমি কি করলে লিমা? জানো কত ব্যথা পাইলাম? তো তাতে তোমার কি? আমি আমার স্বামীর গলা চেপে ধরেছিলাম। আমার কথা দিয়ে আমাকে এখন বাস দিলা? ভালো। লিমাকে কিছু না বলে অন্যদিকে মুখ করে শুয়ে রইলাম। ভালো লাগছে না, তাই নির্ঘুম, শুধু চোখ বন্ধ করে শুয়ে আছি। লিমার দিকে তাকালাম, ও খুব সুন্দর করে ঘুমিয়ে পড়েছে। ঘুমন্ত মুখটা দেখতে খুব সুন্দর লাগতেছে। অপলক তাকিয়ে থাকতে ইচ্ছা করতেছে আলতো করে গালটা ছুঁয়ে দেই, ঠোঁট ছুঁয়ে দেই, কিন্তু পারছি না, কারণ যদি ঘুম ভেঙে যায় আর আমাকে ওভাবে দেখে তাহলে রেগে যেতে পারে। কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙলো ফোনের রিংটনে। দেখি লিমার ফোন বাজতেছে। ফোন নাম্বারটা তো আমারই। দেখি আমার ফোন নাই, তার মানে লিমা আমার ফোন দিয়ে ওর নাম্বারে কল করেছে। রিসিভ না করে কেটে দিলাম। আবার মেসেজ দিল, আমার ফোন দিয়ে ফেসবুকে যাও তো, লগ ইন করাই আছে। স্ক্রিন লক, পাসওয়ার্ডও দিছে। পাসওয়ার্ড মেসেজে দিল। তারপর গেলাম ফেবুতে। প্রথমে একটা পোস্ট দেখতে পেলাম, আমার আর লিমার বিয়ের স্ট্যাটাস। প্রায় 100 মেয়ে স্যাড রিয়াক্ট দিছে, কিন্তু আমার ফেবু পাসওয়ার্ড পেল কিভাবে? ফেসবুকে মেসেজ দিল। মেসেজ ওপেন করে দেখি একটা পিকচার সেন্ড করেছে। আমি ঘুমিয়ে আছি আর লিমা সেলফি তুলেছে। আমি অ্যাংরি ইমোজি দিলাম। কিছুক্ষণ পর লিমা আবারও একটা পিকচার সেন্ড করলো। ওটাতে দেখি লিমা আমার দেওয়া নীল শাড়িটা পরেছে। আমি তো চমকে গেলাম। মেসেজ দিলাম, ওয়াও, একদম পরীর মতো লাগতেছে তোমাকে। ও তাই? একবার আমার সামনে আসবা প্লিজ? কেন? না মানে একটু দেখতাম আর কি। পিকচার তো দিলাম। না, সামনাসামনি দেখতে চাই। আচ্ছা আসতেছি, ওয়েট। ওকে। কিছুক্ষণ পর লিমা আসলো, কিন্তু নীল শাড়ি পরা নাই। কি হলো লিমা, তুমি শাড়িটা খুললে কেন? মানুষ দেখবে তাই। কিন্তু আমি যে দেখতে চাইলাম। পরে দেখো, যখন শাড়িটা পরে বউ আনতে যাব। ওকে। মন খারাপ করেছো বুঝি? না। তাই ওইরকম করে আছে কেন মুখটা? কই, কি করে রাখছি? তুমি কি নিজের মুখটা দেখেছো আজকে আয়নায়? দেখতে হবে কেন? যাও দেখো, তারপর বলো। আয়নার সামনে গিয়ে তো চমকে উঠলাম। নিজেকে চিনতে পারছি না, কারণ দেখি আমার সারা মুখে লিপস্টিকের দাগ। তার মানে লিমারিতে ঠোঁটে লিপস্টিক দিয়ে আমারই হাল করেছে। দাঁড়াও, দেখাচ্ছি মজা আমিও। লিমার দিকে রাগি লোক নিয়ে তাকালাম। লিমা ভেঙচি কেটে চলে যাচ্ছে, তাই ওর কাছে গিয়ে হাত টেনে ধরলাম এবং এক টানে বুকে। কি হলো, আমাকে ধরে রাখলে কেন? তোমার ঠোঁটে লিপস্টিক খেতে ইচ্ছে করতেছে। মানে? মানে বোঝাচ্ছি। লিমাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিলাম। লিমা শুধু আমার বুকে মারতে থাকলো। আমাকে বিছানায় ফেলে দিয়ে চলে যাচ্ছিল। উঠে আবারও দেওয়ালের সাথে চেপে ধরলাম। কিছু বলার সুযোগ না দিয়ে আবারও ডাবল কিস। হঠাৎ জান্নাত রুমে এসে পড়ে। জান্নাতকে দেখে তো আমি আর লিমা দুজনই লজ্জায় শেষ। আমি ওখান থেকে তাড়াতাড়ি বের হয়ে বাথরুমে চলে গেলাম। আজকে তো আমার মামাতো ভাইয়ের বিয়ে, তাই তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নিলাম। রুমে আসলাম। লিমা রেগে আছে। কেন, আবার কিছু ভুল করলাম নাকি? কই না তো, মনে পড়ছে না। এই যে মহারানী, এইভাবে মুখ গোমরা করে বসে আছো কেন? লিমা কোনো কথা না বলে আবারও রাগী দৃষ্টিতে তাকালো। আমি লিমাকে বুকে জড়িয়ে নিলাম। রাগ করে না বাবু, আমার জান সোনা পাখি। মা কুত্তা, তোকে আজ খুন করে ফেলবো। লিমা ছাড়ো বলছি। না ছাড়লে কি করবি? আমার অপরাধটা কি সেটা তো বলো। তোরে বলেছিলাম সব সময় আমার সাথে করবি না। তখন জান্নাত আমাকে কি কি বলে গেল জানিস? দাঁড়াও, পেতনির খবর করছি।
ওই ওকে কিছু বললে একেবারে মুখ সেলাই করে দেব। কিছু না বলে ওর মুখের দিকে তাকিয়ে আছি। শোন, যদি আজকে আমার সামনে কোনো দুষ্টুমি করিস, তোকে যে কি করব আমি নিজেও জানি না। আর বিয়ে বাড়িতে গিয়ে যদি কোনো মেয়ের সাথে কথা বলিস, তো শরীর কেটে লবণ মরিচ ঢুকিয়ে দেব। ধুর, তুমি নিজেই দেখো, আমার কাছে মেয়েরাই আসে নাম্বার নিতে, সেলফি নিতে। কে আসবে? তার তো চুল ছিঁড়বো, সাথে তোরও। মাথার চুল 2 হাতে ধরে ইচ্ছে মতো টানাটানি করে চলে গেল। জান্নাত আর লিমা, এরা দুজন একই গোয়ালের গরু, কিছু করলে আমার চুলের 13টা বাজাই দিবে। আজব। সবাই নাস্তা করলাম, করার পর আমরা গল্প করতেছি, আর মামা মামিরা সবাই বিভিন্ন আয়োজন করতেছে। আস্তে আস্তে দুপুর হয়ে গেল, তাই সবাই ফ্রেশ হয়ে লাঞ্চ করলাম। আমাদের 3টার সময় এখান থেকে রওনা দিতে হবে, যেতে নাকি প্রায় 1 ঘন্টা লাগবে। আমি রুমে বিছানায় শুয়ে আছি, লিমা আসলো। এই যে একটু বাইরে যাও না প্লিজ। কেন? আমি চেঞ্জ করব। তো করো, আমার সাথে কি? তোমার সামনে চেঞ্জ করতে পারবো না, বাইরে যাও। কেউ চাইলে বাইরে গিয়ে চেঞ্জ করতে পারে। হোয়াট? পাগল হলে নাকি? আমি বাইরে গিয়ে চেঞ্জ করব। তুমি এখানেই চেঞ্জ করলে তোমাকে শাড়ি ঠিক করে দিতে পারি। লাগবে না, চোখ বন্ধ করে রাখবি। ওকে। আমি চোখ বন্ধ করে রাখলাম। লিমা চেঞ্জ করতেছে তাই, কিন্তু মাঝে মাঝে তাকাচ্ছি চোখ খুলে। ওই, তোর চোখ তুলে ফেলবো কিন্তু। ও আচ্ছা, সরি, আর তাকাবো না। কিছুক্ষণ পর এই যে, চোখ খোল। ওই ওই, হাসছো কেন? আরে পাগলি, তুমি যে শাড়ি ঠিক করতে পারো না আগে বলতে পারতে। তোর জন্যই এমন হইতেছে। কতবার বললাম বাইরে যা। ওকে, তাহলে আমি ঠিক করে দেই। লিমা না না করছে, তবুও জোর করে ওকে শাড়ি ঠিক করে দিতে লাগলাম। ও আমার ছোঁয়াতে কেঁপে উঠতেছে। যখন শাড়ির কুচি ঠিক করে দিলাম, তখন লিমা আউ করে উঠল। ওরে, কি হলো, এভাবে চমকে উঠলে কেন? মানে? না না, কিছু না। ভালো, তোমার পেটটা কিন্তু অসাম। লিমা লজ্জা পেয়ে মুখ লাল করে ফেললো। লজ্জা পেতে হবে না, তাড়াতাড়ি আটা ময়দা মাখো, না হলে দেরি হয়ে যাবে। আমি তোমার বোনের মতো আটা ময়দা মাখি না, বুঝছো? আমি এমনিতেই সুন্দর। আমি আর কিছু বললাম না, কারণ লিমা মেকআপ ছাড়াই সুন্দর বেশি, সেটা আগেও বলেছি। লিমা সাজতেছে আয়নার সামনে, আমি শুধু অপলক তাকিয়ে আছি। দেখতে তো একদম নীলপরি লাগতেছে, কিন্তু রেগে গেলে তো লাল পরি হয়ে যায়। আমিও ফ্রেশ হয়ে পাঞ্জাবি পরলাম। লিমা আমাকে দিয়ে ছবি ওঠাচ্ছে বিভিন্ন পোজ নিয়ে, এই জন্যই তো ভালো লাগে না। লিমা আমাকে নিয়েও এক গাদা সেলফি তুলল। তারপর সবাই মিলে রওনা দিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে। আর আরেক মামাতো ভাইকে বললাম কয়েক প্রকার কলম নিয়ে আসতে। দীর্ঘ 1 ঘন্টা পর পৌঁছালাম বিয়ে বাড়িতে পৌঁছানোর পর ময়দা সুন্দরীর তো অভাব নেই, কিন্তু লিমা পাশে আছে তাই নিরীহ প্রাণীর মতো আছি। মামাতো ভাই রাইহানের শালিকাগুলো আরও অনেকেই গেট আটকে ধরে আছে। ওদের দাবি 20,000 টাকা, গেটেও লিখে দেওয়া আছে। মেজাজ তো আমার গরম হয়ে গেল। এতগুলো টাকা নিয়ে কি করবে? যে মামাতো ভাইকে কলম নিয়ে আসতে বলেছিলাম, ও আমার সাথেই ছিল। ওর কাছে থেকে কলম আর সাইন পেন নিলাম। দেখি গেটে সাইন পেন দিয়ে লাল রঙের লেখা 20,000 টাকা। আস্তে আস্তে 20-এর ডান দিকে একটা দশমিক বসাই দিলাম। এইবার হবে খেলা। আমাদের কাছ থেকে 20,000 টাকা নেওয়া বের করছি। রাইয়ানের শালিকাদের উদ্দেশ্যে বললাম, আমরা আপনাদের 200 টাকা দেব, নিবেন? হোয়াট? গেটের ওখানেই তো লেখা আছে 20,000, আপনি আবার মাত্র 200 টাকা দিতে যাচ্ছেন? ও আচ্ছা, আপনাদের গেটে তো মাত্র 20 টাকা লেখা, আর আপনাদের 200 টাকা দিতে চাইলাম খুশি হয়ে। কি 20 টাকা লেখা আছে? ওই নীলা, দেখ তো কি বলে। তারপর নীলা দেখলো সবই ঠিক আছে, কিন্তু দশমিকটা খেয়াল করে নাই। তাই আমি দেখিয়ে দিলাম ওরা শরবত এনেছিল। জানি ওইগুলো নিম পাতা লবণ মরিচে ভরা, তাই ওগুলো ওদের মাথায় ঢেলে দিয়ে প্রবেশ করলাম। বিয়ে পড়ানো হচ্ছে। আমি চেয়ারে বসে আছি, সামনে দিয়ে হাজারো সুন্দরী যাচ্ছে, কিন্তু লিমা আমার পাশে, তাই বাধ্য হয়ে বসে আছি। জান্নাত ও মামাতো বোনদের সাথে ঘুরতেছে। লিমা, চলো একটু চারদিকে ঘুরে দেখি। কেন, এখান থেকে বুঝি মেয়েদের দেখা ভালো হচ্ছে না? দেখ, তুমি নেগেটিভ ভাবছো কেন? বিয়ের অনুষ্ঠানে কি কেউ এইভাবে বসে থাকে? আমি থাকি, এবং তোমাকেও থাকতে হবে। আহা, চলো না, তোমাকে দেখে মেয়েরা একটু জ্বলুক। চলো তো চলো। লিমাকে জোর করে উঠিয়ে ঘুরতেছি। লিমা আমার হাত ধরে আছে। সিঙ্গেল পোলাপাইন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে, আর সাথে মেয়েরা রাগী দৃষ্টিতে তাকাচ্ছে। হঠাৎ পেছন থেকে কেউ একজন বলল, এক্সকিউজ মি ভাইয়া। আমি আর লিমা দুজনই পেছনে ফিরে তাকালাম। ছেলেটার হাতে ডিএসএলআর ক্যামেরা। আমার কাছে এসে বলল, ভাইয়া দেখুন তো, চিনতে পারেন কিনা? আমি তাকিয়ে দেখি লিমা আর আমার কাপল ছবি। পিকটা খুবই সুন্দর হয়েছে। আমরা লিমা আর আমি দুজনই অবাক হয়ে গেছি। তারপর ছেলেটাকে দিয়ে অনেকগুলো পিকচার তুললাম।
খুব ভালোই পিকচার তুলতে পারে। ও ল্যাপটপ নিয়ে এসেছিল। পিকচারগুলো আমার মেমোরি কার্ডে নিলাম। তারপর ওকে 500 টাকার একটা নোট গিফট আর বড় ভাইয়া হিসেবে দিলাম। প্রথমে না না করেছিল, কিন্তু রাগ দেখানোর পর নিয়েছে। এদিকে বিয়ের কাজ শেষ, খাওয়া দাওয়া করলাম। করার পর রায়ানের শালিকাগুলোকে সরি বললাম। ওরা দেখি হেব্বি রেগে আছে আমার উপর। বাসায় আসার সময় যখন সবাই গাড়িতে উঠতেছে, তখন রায়ানের বউ কাঁদতেছে। তখন আমি লিমাকে খোঁচা মেরে বললাম, তুমি কি এভাবে কাঁদছো? কেন, তুমি দেখো নাই? কই না তো। দেখবি বা কি করে? বিয়ে করতে যে মেয়েদের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়েছিলি। হুর কে বলল? যাকে লাইন মেরেছো, বিয়ে বাড়ি থেকে পালানোর কথা বলেছো, সেই বলেছে আমাকে। আমি কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠলাম। লিমার সাথে তর্ক করা যাবে না, কারণ ও যা যা বলছে সবই ঠিক। গাড়িতে বসার কয়েক মিনিট পর গাড়ি ছাড়লো। লিমা কিছুক্ষণ পর আমার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। বাইরে থেকে হালকা চাঁদের আলো আসতেছে। লিমার মুখটা খুবই মায়াবী লাগছিল। আলতো করে গাল ছুঁয়ে দিলাম। দেখি ওর ঘুমটা ভেঙে গেছে। কাঁধ থেকে মাথা উঠাতে যাবে, তখনই আবারও কাঁধে মাথা রাখতে বলি। লিমা আমাকে খুব সুন্দর করে জড়িয়ে ধরে আছে, একদম বাচ্চা মেয়ের মতো। কিন্তু আফসোস হচ্ছে বেচারা রোহানের জন্য। ও এইরকম একটা মেয়ের সাথে টাইম পাস করেছিল শুধু টাকার জন্য। প্রায় 1 ঘন্টা পর আবার মামার বাসায় চলে আসলাম। আগের মতো আমরা আমাদের রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে লিমা আর আমি পাশাপাশি শুয়ে আছি। আচ্ছা লিমা, চলো না আমরা হানিমুনে যাই। থাক, আমার এসব ভালো লাগে না। তুমি প্রথমেও গেলে না আমার সাথে, এবার আর তোমাকে ছাড়ছি না। তোমাকে যেতেই হবে। লিমা আমার বুকে মাথা রাখলো। কোথায় যাবা? কক্সবাজার যাবা? তুমি যেখানে যাবা ওখানেই যাব। ওকে, তাহলে পরশুদিন যাবো কক্সবাজার। পরশু দিনই যাবা? কেন, কোনো সমস্যা আছে নাকি তোমার? না, ঠিক আছে, কোনো সমস্যা নেই। ওকে আমার জান। লিমা কপালে আলতো করে চুমু দিলাম। লিমা আমার বুকেই ঘুমিয়ে পড়লো। আমি যে ওর দিকে কতক্ষণ তাকিয়েছিলাম আর কখন যে ঘুমিয়ে পড়েছি খেয়ালই নেই। সকালে ঘুম ভাঙলো, লিমা আমার বুকেই নড়তেছে, কারণ ওর ঘুম ভেঙেছে। দুজন দুজনের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। লিমার হাসি দেখে আবারও ক্রাশ খাচ্ছি। নীলার মুচকি হাসি দেখে ক্রাশ খাচ্ছি। হাসিতে যেন মুক্ত ঝরছে। আমি অপলক তাকিয়ে আছি। লিমা উঠতে যাবে, আবারও জড়িয়ে ধরলাম। এই কি হলো? ছাড়ো, অনেক বেলা হয়েছে। তো কি হয়েছে? কি হয়েছে মানে? কতক্ষণ এভাবে থাকবে? আমার যতক্ষণ ইচ্ছা। এই শোনো, ফাজলামি বাদ দাও, তাড়াতাড়ি ছাড়ো। আজকে তুমি আর আমি বাসায় চলে যাব। এখানে আর ভালো লাগছে না। কেন? এখানে তো সবাই আছে, তবুও ভালো লাগছে না? ভালো লাগছে না, ছাড় এখন। ধ্যাত ভাল লাগে না। এখন তুই ছাড়বি কিনা বল? ছাড়ছি। দেমাগ দেখলে বাঁচি না। একদিন তোমার এই দেমাগ ঠিকই ভেঙে দেব। সরি, ভুল হয়ে গেছে। লিমাকে ছেড়ে দিয়ে বাথরুমের দিকে দৌড়, কারণ রুমে থাকলে আমার উপর দিয়ে একটা ঝড় বয়ে যেত। সাথে আপনারা সব দেখে প্রেস্টিজের 12টা বাজাই দিতেন। ফ্রেশ হয়ে রুমে আসলাম। লিমা ফ্রেশ হতে চলে গেল। লিমা ফ্রেশ হয়ে আসার পর আব্বু আম্মুর কাছে গেলাম। আম্মু, একটু এদিকে আসবা? হ্যাঁ বল। লিমা বাসায় যেতে চাচ্ছে। কি, বৌমা আজকেই যাবে? হ্যাঁ আম্মু, আসলে আর ভালো লাগতেছে না এখানে। আম্মু, যদি ওর এখানে ভালো না লাগে তাহলে নিয়ে যাই বাসায়। আচ্ছা ঠিক আছে, তোর মামা মামিকে বলে দেখছি কি করা যায়। ওকে। সবাই একসাথে নাস্তা করলাম। নাস্তা করার সময় আম্মু মামা মামিকে বলল, ওনারা বলল দুপুরের খাবার খেয়ে যেতে। এখন বাজে 9টা, আর দুপুর হতে তো অনেক দেরি। লিমাদের যে গাড়িটা নিয়ে এসেছিলাম সেটা এখনও এখানেই রয়েছে। আব্বু আম্মুকে বলে গাড়িটা নিয়ে বের হলাম। সাথে একটা মামাতো ভাইকে জিজ্ঞেস করলাম কাছে কোনো পার্ক আছে কিনা। ও বলল 3 থেকে 4 কিলোমিটার হবে। পথ দেখিয়ে দিল, তাই বেরিয়ে পড়লাম। আমি আর লিমা গাড়িতে। গাড়ি খুব একটা স্পিডে চালাচ্ছি না। হালকা বাতাস আসতেছে জানালা দিয়ে, সাথে লিমার চুলগুলো উঠতেছে। সেই সাথে আমার মনের পাখিটাও উড়াল দিতে চাচ্ছে। আরে আরে, তুমি করছোটা কি? অ্যাক্সিডেন্ট করবো তো। কি কই? কোথায় হারিয়ে গিয়েছিলি? আসলে তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে, তাই তোমার ভাবনায় হারিয়ে গেছিলাম। গাড়ি চালানোর সময় এত ভাবনায় হারিয়ে যাওয়া উচিত না, না হলে জীবনটাও ভাবনায় হয়ে যাবে। আর কোনো কথা না বলে গাড়ি চালাতে থাকলাম। অবশেষে পৌঁছালাম সেই পার্কে। গাড়ি পার্ক করে ভিতরে ঢুকলাম। ওখানকার পরিবেশ খুব একটা ভালো না, জোড়ায় জোড়ায় দেখা যাচ্ছে। থাক, ওসব না বলি। আমি আর লিমা একটা নীরব জায়গায় বসলাম। পরিবেশটা খুব মনোরম লাগছে, তাই না? আসলে অনেক ভালো লাগতেছে। লিমা, কোনো কিছু খাবা? আচ্ছা বাদাম নাও, দুজনে মিলে বাদাম চিবোতে চিবোতে সময় কাটাই। তুমি বাদাম পছন্দ করো? শিওর।
কেন, তোমার ভালো লাগে না? আরে আমি তো বাদাম পাগল। হুম হুম, এখন থেকে তুমি বাদাম পাগলি। না, কেন? বাদাম পাগলি কেন হব? আমি তো তোমার পাগলি হতে চাই। পাগলি তো তুমি আমারই। হুম। বাদাম চিবোতে চিবোতে কখন যে দুপুর হয়ে গেছে টেরও পাইনি। তাই আবার মামার বাসায় চলে আসলাম। আসার পর ফ্রেশ হয়ে লাঞ্চ করে লিমা আর আমি সবার কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়লাম। গাড়ি চালাচ্ছি আপন মনে। হঠাৎ লিমার দিকে তাকাতেই দেখি মন মরা হয়ে আছে। লিমা, মন খারাপ? কই না তো। তাহলে এভাবে বসে আছো কেন? না মানে এমনি। আচ্ছা, আমার কাছে আসো। লিমা আমার কাছে এসে কাঁধে মাথা রাখলো। প্রচন্ড ভালো লাগা অনুভব করতেছি। প্রিয় মানুষ পাশে থাকলে হয়তো আপনা আপনি মন ফ্রেশ হয়ে যায়। লিমা ঘুমিয়ে পড়েছে। দেখতে খুবই মায়াবী লাগতেছে। ইচ্ছে করতেছে গাড়ি চালানো বাদ দিয়ে ওর দিকে তাকিয়ে থাকি। আলতো করে গাল ছুঁয়ে দিতে ইচ্ছে করছে। না থাক, লিমার ঘুম ভেঙে গেলে আর ঘুমন্ত মুখটা দেখতে পারবো না। আনমনে গাড়ি চালাচ্ছি। প্রায় 2 ঘন্টা পর লিমার ঘুম ভাঙলো। আমি লিমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিলাম। লিমা আমার হাসির কারণ হয়তো খুঁজে পাইনি, তাই কাঁধেই মাথা রেখে আমার দিকে তাকিয়ে আছে। আমি ওর দিকে তাকাতেই চোখ সরিয়ে নিচ্ছে। আমি সামনের দিকে তাকালে আবারও তাকিয়ে আছে। আর মনে মনে কি যেন ভেবে মুচকি মুচকি হাসছে। আবারও লজ্জাও পাচ্ছে। লিমার কাণ্ড দেখে আমার হাসি চেপে রাখতে কষ্ট হচ্ছে। তবুও চুপ করে আছি। প্রায় 3 ঘন্টা জার্নি করার পর পৌঁছালাম আমাদের বাসায়। বাসায় ঢুকে লিমা আমি দুজনই একসাথে আমাদের রুমে গেলাম। প্রচুর ক্লান্ত লাগছে। ফ্রেশ হতে বাথরুমের দিকে যেতেই, এই এই দাঁড়াও, আগে আমি যাব বাথরুমে। আমি যাচ্ছি, পারলে আটকাও। লিমা আমার হাত টেনে ধরলো। আমি ওকে জড়িয়ে ধরলাম। হাত ছাড়ো, নইলে তোমার লিপস্টিক খেয়ে ফেলবো। সত্যি বলছি, হাত ছেড়ে দাও, নয়তো লিপস্টিক খাওয়াও। কোনটা করবা? একটাও না। ওকে, তাহলে চলো দুজনই একসাথে ফ্রেশ হই। না, কোনোভাবেই সম্ভব না। সম্ভব করছি, দাঁড়াও। লিমাকে কোলে তুলে নিয়ে বাথরুমে গেলাম। আপাতত লিমা শত শত মাইর খাইলাম আর গালাগাল ফ্রি। কুত্তা শয়তান, ছাড় আমাকে। কোনোভাবেই না। খরুস, খবিস, খাটাস, বান্দর, আরো কিছু? তেলাপোকা, দাঁত ভাঙা বিলাই, লেজ কাটা শেয়াল, সব তুই। তুই টিকটিকি একটা, ছাড় আমাকে। দাঁড়াও, ছাড়ছি। অতপর বাথরুমে আর দেখা লাগবে না আপনাদের। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার পর, থাকবো না আর এখানে। কেন, কি হলো? তুই আমাকে জোর করে কি করেছিস? পাক, থু, মুখে কি গন্ধ, ছি ছি। তোমার মুখে গন্ধ ছিল। দাঁত ব্রাশ করো না 3 মাস থেকে মনে হয়। কি বললি কুত্তা? আমি ব্রাশ করি না। অবশ্যই। তবে রে, তোকে আজ কি করব নিজেই জানি না। লিমা আমাকে ধরার জন্য ছুটতেছে। আমি দৌড়াচ্ছি। লিমা রুমের অবস্থা খারাপ করে ফেলেছে। বালিশের তুরা সারা রুমে। একসময় লিমা ক্লান্ত। সরি। কেন? তোমাকে অনেক জ্বালালাম তাই। লাগবে না। আচ্ছা ঠিক আছে, রান্না করবে আজকে নাকি বাইরে থেকে খাবার আনবো? আমি খাবো না। তোর ইচ্ছা হলে গিলে আয়। আচ্ছা চলো দুজনই বাইরে গিয়ে খেয়ে আসি। বললাম তো খাবো না। তোমাকে খেতেই হবে, চলো। রাগ ওঠাবি না বললাম। তোমার রাগই দেখতে চাই, চলো চলো। লিমাকে জোর করে টেনে টেনে বাইরে বের হলাম। একটা রিক্সা ডাকলাম। এই উঠো। তুই ওঠ, আমি উঠবো না। ওকে ফাইন। লিমাকে ঠেলে ঠুলে রিক্সায় উঠিয়ে রেস্টুরেন্টে গেলাম। খাবার অর্ডার করলাম। লিমা তবুও গাল ফুলিয়ে বসে আছে। আমার পেছনে দেখি কয়েকটা মেয়ে টেবিলে বসে কফি খাচ্ছে। সবচেয়ে ময়দা সুন্দরী মেয়েটাকে বললাম, এক্সকিউজ মি। বলুন। মানে আপনার নামটা জানতে পারি? কেন? বলেন, সমস্যা নেই। ফোন নাম্বার চাইবো না। ধরুন আমরা আজকের দিনের জন্য ফ্রেন্ড। ও আচ্ছা, আমার নাম নিশি। ওয়াও, নাইস নেম। আপনার নাম কি? আমার নাম জীবন। আপনারও তো সুন্দর নাম। আচ্ছা, ফোন নাম্বার পেতে পারি না, মানে ফ্রেন্ড হিসেবে? ওই, অনেকক্ষণ ধরে তো লুচ্চামি সহ্য করেছি। আর না, তুই যদি এখনই আমার পাশে না আসিস খুন করে ফেলবো কিন্তু। তুমি তো আমার সাথে কথাই বলছো না। আসবি কিনা বল। ওকে ওকে। লিমার পাশে গিয়ে বসলাম। আগে সামনাসামনি ছিলাম। লিমা আমার কানে কানে বলল, আর জোরে জোরে চিমটি কাটছে। চিল্লাতেও পারছি না, ওকে আটকাতেও পারছি না। কি করার, সম্মান বাঁচাতে চুপ করে খাচ্ছি আর চিমটি সহ্য করতেছি। তাড়াতাড়ি খাওয়া শেষ করে বিল মিটিয়ে রিক্সা করে বাসায় চলে আসলাম। লিমা আমার শার্টের কলার ধরে টেনে নিয়ে যাচ্ছে। চাবি দিয়ে বাসার তালা খুলে ভিতরে ঢুকলাম। লিমা তবুও কলার ধরে টেনে নিয়ে একদম উপরে আমাদের রুমে চলে আসলাম। এবার তো আমাকে ছাড়ো।
কেন ছাড়বো? মানে সারা রাত এভাবে ধরে রাখবে নাকি? প্রয়োজনে বেঁধে রাখবো। কেন? সব প্রশ্নের দিতে হবে কেন? উত্তর না দিলে কিভাবে বুঝবো? এত বুঝতে হবে না, যাও গিয়ে ফ্রেশ হও। ওকে, ফ্রেশ হয়ে আসলাম। লিমা ফ্রেশ হয়ে নাইট ড্রেস পরে আসলো। ওই হা করে কি দেখো? কই কিছু না তো। ভালো, নাও শুয়ে পড়ো। আমি আর লিমা একসাথে শুয়ে পড়লাম। লিমা ওর ফোন দিয়ে ফেসবুকে লগ ইন করলো, আমিও লগ ইন করলাম। হ্যালো, ফেসবুকে আসলে কেন এত রাতে? তুমি কি করো ফেসবুকে? নিশ্চয়ই মেয়েদের সাথে লুচুগিরি করতে। তাহলে তুমিও নিশ্চয়ই ছেলেদের পটাতে ফেবুতে আসছো। কি বললি কুত্তা? কেন, তুমি যেটা বললে তার পরিপ্রেক্ষিতে বললাম। তোকে মজা বুঝাচ্ছি। লিমা ফোন রেখে আমার উপর ঝাঁপিয়ে পড়লো, গলা চেপে ধরে। ওই বল, তুই ফেসবুকে আসিস লুচ্চামি করতে? কখনোই না। সব মিথ্যা। আমি তোকে চিনে ফেলেছি, তুই কেমন। ও আচ্ছা, দাঁড়াও তাহলে, তোমাকেও আমার ক্যারেক্টার দেখাতে হবে। লিমাকে বিছানায় ফেলে দিয়ে ওকে কিস করতে থাকলাম। লিমা নিজেকে ছাড়ানোর খুব চেষ্টা করতেছে কিন্তু পারছে না। একসময় আমিই ছেড়ে দিলাম। লিমা আমার ঠোঁটে আঙ্গুল দিয়ে আছে। লিমাকে আমার বুকের উপরে নিলাম। এই চলো না আজকে ছাদে যাই। কেন, ছাদে গিয়ে কি করবা? চাঁদের জ্যোৎস্না গায়ে মাখবো, হারিয়ে যাব আজকে অজানা রহস্যে। খুব শখ? প্রচুর, আর অনেক আগে থেকে। লিমা আর আমি ছাদে চলে গেলাম। লিমা ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছে চাঁদের দিকে মুখ করে, হাত দুটো দুদিকে ছড়িয়ে, আর আমি পিছন থেকে জড়িয়ে ধরে আছি। আচ্ছা লিমা, তুমি মাঝে মাঝে আমার সাথে অন্যরকম আচরণ করো কেন? কেমন আচরণ? এই যে হুট করে রেগে যাও, আবার অনেক ইচ্ছে প্রকাশ করো। তোমার সাথে কেন এরকম করি বুঝো না? না, বুঝিয়ে দাও। রাগ অভিমান কার উপর করা যায় জানো? কার উপর? যাকে সবচেয়ে বেশি ভালোবাসা যায় কিংবা ভালোবেসে তার কাছে নিজের ইচ্ছে প্রকাশ করতে হয়, জানো? কার কাছে? যে তোমার ইচ্ছেটার মূল্য দিবে এবং নিজের সবটুকু দিয়ে ইচ্ছেটা পূরণ করার চেষ্টা করবে। বুঝেছি, দাঁড়া 1 মিনিট আসতেছি। এই কোথায় যাবা? আমার ভয় লাগবে তো। কেন ভয় নেই, শুধু 1 মিনিট অপেক্ষা করো। কেমন? শুধু 1 মিনিট। আমি একটা রিং কিনে রেখেছিলাম যে বাসর রাতে বউকে গিফট করব, কিন্তু বাসর রাতে তো লাল লাল করে চর খেয়েছি। আজকেই সময় গিফটটা দেওয়ার। রুমে এসে রিংটা বের করে আবার ছাদে চলে গেলাম। লিমার কাছে গেলাম। লিমা আমাকে জড়িয়ে ধরলো। আমি তোমাকে বললাম যে ভয় পাবো, তারপরেও তুমি গেলে। খাটাস একটা। আচ্ছা সরি, তোমাকে একটা গিফট দিতে চেয়েছিলাম বাসর রাতেই, কিন্তু সেদিন তুমি আমাকে যে চর মেরেছো, মাথা ভন ভন করেছিল। সরি, আসলে আমি মনে হয় সেদিন সেন্সলেস ছিলাম। এখন আমাকে গিফটটা দাও দেখি। যদি তোমার পছন্দ না হয়? তোমার দেওয়া সব কিছু আমার পছন্দ হবে। যদি তেলাপোকা দেই তবুও পছন্দ হবে? রাগাইতে চাচ্ছ আমায়, তাই না? ও আচ্ছা, ঠিক আছে, রাগাবো না। ওর সামনে হাঁটু গেড়ে দাও। এবার তোমার বাম হাতটা দাও তো। কেন? আমার ইচ্ছা। ওকে। লিমার আঙুলে রিংটা পরিয়ে দিলাম আর হাতের উল্টো পিঠে একটা আলতো করে চুমু দিলাম। পাগলি, তুমি কি আমার সারা জীবনের রাগী বউ হয়ে থাকবে? কথা দিচ্ছি, তোমার শত রাগ অভিমান সব ভাঙাবো আর প্রচন্ড ভালোবাসবো। সাগরের বুকে যেমন ঝিনুকের বাস, তেমনি তুমি আমার সাগর আর আমি তোমার ঝিনুক। সাগরের বুকে ঝিনুকের বাস হলেও সাগরের প্রচন্ড ঢেউয়ে ঝিনুক বালু চরে আটকা পড়ে, ধুকে ধুকে মারা যায়। সেরকম তুমি যদি আমাকে বালু চরে আটকা ফেলে চলে যাও, আমি ঝিনুকের মতোই আটকা পড়ে ধুকে ধুকে মারা পড়বো। কথা দাও কখনো যাবে না আমাকে ছেড়ে। তুমি আমার হাত সারা জীবনের জন্য ধরে থাকলে আমি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত ভালোবেসে যাব। লিমা আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কাঁদুক না, মেয়ে মানুষ বড়ই অদ্ভুত, সুখেও কাঁদে আবার কষ্টেও কাঁদে। এত ভালোবাসো আমাকে? কোনো সন্দেহ আছে নাকি? সন্দেহ থাকবে কেন? না থাকাই ভালো। রিংটা কি তোমার পছন্দ হয়েছে? অবশ্যই, খুব সুন্দর। তোমার পছন্দের প্রশংসা করতেই হয়। দেখতে হবে না, নিজের বউয়ের জন্য কিনেছি, ভালো তো অবশ্যই হতে হবে। লিমা আমাকে জড়িয়ে ধরলো, বুকে মাথা রাখলো। আমার প্রপোজের উত্তরটা দিলে না কিন্তু। উত্তর দিতে পারবো না। কেন? সব উত্তর মুখে দিয়ে হয় না, কিছু উত্তর হৃদয় দিয়েও হয়। তাই? আমার হৃদয় কি বলে তুমি শুনতে পাও না? কি বলছে? বলতেছে তুমি আমাকে একটু ভালোবাসো না। থাক পাগল একটা, তোমার সাথে কোনো কথা নাই, ব্রেকআপ। পাগলি, আমি তোর পাগল। সারা রাত দুজন সাদে কাটিয়ে দিলাম নির্ঘুম। একটা রোমাঞ্চকর পরিবেশ সৃষ্টি হয়েছিল, আর 4টা হলো নির্বাক দর্শক।